কুত্তা, তুই আমার ঠোঁটে টাচ করলি কেন? আপু, তুমি আমাকে সবসময় পিচ্ছি বলো কেন? তাই দেখিয়ে দিলাম আমি পিচ্ছি কিনা। একবার তোকে হাতের কাছে পাই, দেখাবো মজা। কেন? কাছে পেলে কি আবার আদর করতে দিবে? তাহলে আসবো। কুত্তা হারামি, তুই কি কখনো ভালো হবি না? আরে সিনিয়র জানো, আমি খারাপ ছিলাম কবে বলো? তোকে তো আমি। আদর করবে তো? সেটা আমি জানি কলিজা। আয় না আয়, দেখাচ্ছি তোকে কিভাবে কি করতে হয়। না না থাক, আজ আর লাগবে না। যে মিষ্টিটা খেয়েছি তাতে পেট ভরে গেছে জানো। মিষ্টি মানে? তোমার ঠোঁটের মিষ্টির কথা বলছি জান। এখন তো আমাকে বাচ্চা বলতে হয়, এত কিছু বলছো আর এই সামান্য বিষয়টা বলছো না। আচ্ছা, আবার যখন আদর করব তখন আদরগুলোর নাম বলে দিব, কেমন? তোকে তো আমি। নীলাশা কথাটা বলে ঈশানকে দৌড়ানি দিল। ওকে আর পাইকে এক দৌড়ে ঈশান বাসার মধ্যে ঢুকে গেল। নীলাশা সেখানে দাঁড়িয়েই ভাবতে লাগলো। পিচিটার সাহস আছে বলতে হয়, নাহলে এইভাবে এমন কেউ করতে পারে? দিন দিন আরো বেশি দুষ্টু হয়ে যাচ্ছে, সবসময় জ্বালিয়ে মারে আমায়। কথাগুলো ভাবতেই নীলাশার মুখে আপনা আপনি মিষ্টি একটা হাসি ফুটে উঠল। নীলাশা বুঝতে পারছে না ও ঈশানের মায়ায় পড়ে যাচ্ছে, তাই ঈশানের দুষ্টুমিগুলো একদম অসহ্যকর লাগে, কারণ ও একটু বেশিই দুষ্টু। আপনারা কি ভাবছেন এখানে কি হচ্ছিল এতক্ষণ? তাহলে রবির নেটওয়ার্কের মতো সেরকম পরিষ্কার করে বলি। ঈশান আর নীলাশা প্রতিবেশী, ওরা পাশাপাশি দুই ফ্ল্যাটে থাকে, তাই দুজন দুজনকে বেশ ভালো করেই জানে। ঈশান নীলাশার থেকে জুনিয়র, তারপরও বলে ও নীলাশাকে ভালোবাসে, কিন্তু নীলাশা ওর কথাতে তেমন পাত্তা দেয় না, সব সময় হেসে উড়িয়ে দেয়। ঈশান নীলাশাকে মন থেকেই ভালোবাসে, তাই সব সময় ওর আশেপাশে ঘুরঘুর করে। প্রত্যেক দিন ওকে ভালোবাসি কথাটা বলে বলে কানটা একদম ঝালাপালা করে দেয়। আজকেও কলেজে গিয়ে তাই করছিল, সেই জন্যই নীলাশা রেগে বাসায় চলে আসে। ঈশানও নীলাশার পেছন পেছন আসে আর ওকে দাঁড়াতে বলে, কিন্তু নীলাশা ওর কোনো কথাই শুনছিল না। তাই বাসার কাছে আসতেই ঈশান নীলাশাকে নিজের কাছে টেনে নেয়। নীলাশা ছোটার চেষ্টা করলে ঈশান ওর ঠোঁটে একটা কিস করে দেয়। তারপর যেটা হলো সেটা তো আপনারা জানেনই। নীলাশা বাসায় এসেও সে একই কথা ভাবতে লাগলো। আচ্ছা, ঈশানকে এতটা প্রশ্রয় দেওয়াটা কি ঠিক হচ্ছে? দিন দিন ওর দুষ্টুমিটা বেড়েই যাচ্ছে। যদি এর থেকে বেশি কিছু করে ফেলে তখন তো আব্বু আম্মু আন্টি আঙ্কেল উল্টাপাল্টা কিছু একটা ভাববে। আর সবটা দোষ আমার উপরেই এসে পড়বে, কারণ ও তো ছোট। উল্টাপাল্টা কিছু করলে সেটার দায় তো আমাকেই নিতে হবে। অন্যদিকে ঈশান রুমে আসে, ভাবে নীলাশার সাথে আর একটু দুষ্টুমি করবে, তাই ওর নাম্বারে কল করে। নীলাশা রিসিভ করলো। ঈশান ওকে কিছু বলার সুযোগ না দিয়েই বলতে লাগলো, হাই জানো, কি করে আমার সিনিয়র বাবুন এটা? এই তোকে বলেছি না তুই আমার ডিস্টার্ব করবি না, তারপরেও কেন কল করেছিস তুই আমায়? আমি আমার বাবুনিটাকে কল না করলে কাকে করব বলে যান? তোমার তো একটা ছোট বোনও নেই যে তাকে ডিস্টার্ব করব, তাকে জ্বালাবো, ওর সাথে প্রেম টেম খেলবো। বাজে ছেলে একটা, তোর মুখে কি কিছু আটকায় না? তুই বুঝতে পারিস না আমি তোর সিনিয়র, তারপরেও আমাকে এসব বলিস তুই? আন্টি আঙ্কেলকে বলতে হবে তারা। বলো জানো, বললে তোমারও অসুবিধা হবে। যত তাড়াতাড়ি বলবে তত তাড়াতাড়ি আমাদের বিয়েটা হবে। আর তারপর? তারপর কি? তারপর কি? তুমি সেটা বুঝতে পারো না? একটু আগে যেটা হলো সেটাই। একটু আগে কি হলো? এ, ভালোভাবে বলবি নাকি ফোনটা রাখবো আমি? আরে বাবা, রোম্যান্স রোম্যান্স, তুমি কি এটুকু বুঝতে পারো না? তুমি আমাকে সবসময় পিচ্ছি বলো, এখন তো তোমাকে পিচ্ছি বলতে হয় জান। দেখ ঈশান, তুই যেটা চাইছিস সেটা কখনোই সম্ভব না। আমি তোর থেকে 2 বছরের সিনিয়র, আর তুই আমার ছোট ভাইয়ের মতো। তাহলে এইসব কি করে হয় বলতো? প্লিজ এমন পাগলামো করিস না। জানো, আমি অত শত কিছু বলছি না, আর আমি কোনো পাগলামিও করছি না। তোমাকে ভালোবাসি সেটা বোঝানোর চেষ্টা করছি, তুমি আমার ভালোবাসাটা বুঝতে চাইছো না। তুই কেন বুঝতে পারছিস না? তুই যেটা চাইছিস সেটা কখনোই হবার নয়। আমার আর তোর মাঝে রিলেশন হবার নয় কখনোই। তোকে আমি সেটা কি করে বোঝাই বল? কেন হয় না? ভালোবাসলে সবই হয়। তাছাড়া কোনো জুনিয়র ছেলেকে সিনিয়র মেয়ে বিয়ে করে না নাকি? এখনকার দিনে তো এসবই কতই হচ্ছে। আর মেয়েরা তাদের থেকে জুনিয়র ছেলেদেরই বেশি পছন্দ করে। তুমি আমাকে ভালোবেসে দেখো, আমি তোমার সব কথা শুনবো জান। আমাদের বিয়ে হলে আমি তোমার সব কথা মেনে নেব, দেখো। তা আমাকে একটু ভালোবাসো। তুই কি পাগল? যেখানে আমি তোকে ভালোই বাসবো না সেখানে তুই বিয়ে অব্দি নিয়ে যাচ্ছিস? তোর ভাবনা চিন্তা দেখে না অবাক হচ্ছি আমি। আসলে তুই পাগল হয়ে গেছিস, তোর মাথা খারাপ হয়ে গেছে, নইলে এইসব উল্টাপাল্টা উদ্ভট চিন্তা ভাবনা তোর মাথায় আসতোই না।
দেখ তুই এরকম পাগলামো করবি না একদম, না হলে কিন্তু আমি খুব রেগে যাব। আর রেগে গেলে কি করতে পারি সেটা তুই ভালোভাবেই জানিস। তুই আমায় আর ডিস্টার্ব করবি না একদম। জান, আমার ভালোবাসাটা কি তোমার কাছে ডিস্টার্ব মনে হয়? দেখো, একটা সময় তুমিও না আমাকে খুব বেশি ভালোবাসবে, আর চাইবে আমি যেন তোমাকে ভালোবাসি। কথাটা বারবার বলতেই থাকে, কিন্তু তখন আর এরকমটা হবে না। তাই সময় থাকতে একটু বোঝার চেষ্টা করো। আমি না তোমার ছাড়া থাকতে পারি না, তাই বারবার তোমার কাছে আসি। আমি জানি তুমি আমাকে ভালোবাসো, কিন্তু বুঝতে পারছো না। একটা সময় ঠিকই বুঝতে পারবে, হয়তো তখন অনেক দেরি হয়ে যাবে। বুঝতে পেরেছি, তোকে ভালোভাবে বলে তুই তুই ফোনটা কাটবি না, তাই তো আমাকেই কাটতে হবে। শোন, তুই এরপর থেকে ডিস্টার্ব করবি না একদম। আর যদি ডিস্টার্ব করিস না, আমি আন্টি আঙ্কেল সবাইকে বলতে বাধ্য হব বিষয়টা। নীলাশা ফোনটা কেটে দেয়। ঈশান বারবার ফোন দিতে লাগলো। তখন নীলাশা রেগে ওর নাম্বারটা ব্লক করে দিল। তো দুদিন পরের ঘটনা। বিকালে ঈশান বাসার গলিতে ক্রিকেট খেলছিল। ব্যাটিং করার সময় হঠাৎই ওপরের দিকে চোখ পড়তে দেখে নীলাশা ছাদে দাঁড়িয়ে। নীলাশা এক দৃষ্টিতে ঈশানের দিকে তাকিয়ে আছে। তখন ঈশান ওকে চোখ মেরে দেয়। এবার নীলাশা রাগী দৃষ্টিতে তাকিয়ে রইল। ঈশান বারবার নীলাশাকে চোখ মারছিল। তখনও রেগে ছাদের অন্য দিকটায় চলে যায়। নীলাশাকে দেখার পর ঈশান খেলায় মনোযোগ দিতে পারল না। ভাবলো, যাই, আমার জানোটার সাথে একটু দুষ্টুমি করে আছে। ঈশান যতক্ষণ না নীলাশার সাথে দুষ্টুমি করবে ততক্ষণ পেটের খাবার ওর হজম হবে না। ঈশান দেরি না করে ওদের বাসার ছাদে চলে গেল। নীলাশা মক্ত নয়নে আকাশের দিকে তাকিয়ে আছে। আজকে ওকে দেখতে একটু ফুরফুরে মেজাজের লাগছে। ঈশান গিয়ে ওর পাশে দাঁড়ালো আর বলল, জানো, তুমি বারবার আমার দিক থেকে চোখ ফিরে নাও কেন? তোমার মন তো চায় আমার প্রেমে পড়তে, আমাকে ভালোবাসতে। তাহলে বারবার কেন ইগো দেখিয়ে দূরে চলে যাও? হুম? দেখ, আমার মনটা আজকে ভালো আছে, আমি চাচ্ছি না রাগারাগি করতে। তোর সাথে কোনো রকম সিন ক্রিয়েট করতে চাচ্ছি না আমি। আমি তোমার জুনিয়র বাবুটা, তাহলে তুমি আমার সাথে রাগারাগি না করলে কার সাথে করবে? আমি না তোমার জুনিয়র? ভুল আমার হতেই পারে জানো। তুমি সিনিয়র বউ হিসেবে একটু শাসন করতেই পারো, আমি তাদের কিচ্ছু মনে করবো না জান। সিনিয়র বউ মানে? দেখ, একদম মাঝে মাঝে কথা বলবি না, বলেছি না এইসব কথা কখনো বলবি না। দেখ, আমার মনটা ভালো আছে, আমি বারবার বলছি, তুই রাগাবি না আমায়। তোমার সাথে একটু কথা বলতে আসলে তুমি রেগে যাও কেন? রাগ করার মতো কাজ করলে তো রাগ করবই। নীলাশা কথাটা বলে ঈশানের থেকে দূরে গিয়ে দাঁড়ালো। ঈশান আবারও ওর পাশে গিয়ে দাঁড়ালে নীলাশা বিরক্তিকর ভাব নিয়ে বলল, তুই বারবার আমায় ডিস্টার্ব কেন করছিস? সবসময় আমার পেছনে পড়ে থাকিস কেন? আমি এত সিন ক্রিয়েট করি, তারপরেও আমার পেছনে পড়ে আছিস তুই। বুঝতে পারিস না আমি তোকে ইগনোর করি? কেন পড়ে আছিস আমার পেছনে? ওই যে বললাম, ভালোবাসি, প্রচণ্ড পরিমাণে লাভ করি, তাই শত অবহেলা অপমান সহ্য করেও পড়ে আছে। কিন্তু আমি তো তোকে ভালোবাসি না। ইভেন ভালোবাসা তো দূরে থাক, সহ্যও করতে পারি না তোকে আমি, তারপরেও কেন আমার পিছনে পড়ে আছিস তুই? বললাম না ভালোবাসি, তাই। ভালোবাসা? ভালোবাসা কিসের ভালোবাসা? বুঝলাম না, তোকে ভালোবাসি না বললাম না আমি। কেন বুঝতে পারছিস না তুই? তুমি আমাকে ভালোবাসো না, কিন্তু আমি তো বাসি। এখন আমি তোমাকে একতরফা ভাবে ভালোবাসি। এমন একটা সময় আসবে তুমি আমাকে অনেক ভালোবাসবে, আর এখন আমি তোমাকে যতটা বেশি নিজের লাইফে চাই, তখন তুমি আমাকে এর থেকেও বেশি চাইবে। এমনটা কখনোই হবে না, সবটা তোর ভুল ধারণা। যেখানে তোকে সহ্যই করতে পারি না সেখানে তোকে ভালোবাসবো? তোর কি মাথায় সমস্যা আছে? শোন, তোর সাথে কথা বলা আর দেয়ালের সাথে কথা বলা সমান। তোকে কিছু বললেও শুনবি না, তাই আমি আর তোকে কিছুই বোঝাবো না। এরপর সরাসরি তোর বাসায় বলতে বাধ্য হব আমি। যদি সেটাই হয় তাহলে ভাববো আমার ভালোবাসাটা মিথ্যে ছিল। আচ্ছা, একটা কথা বলো তো, আগে তো তুমি আমার সাথে এমন রাগী মোডে কথা বলতে না, তাহলে কি এমন হলো যার জন্য এখন অসহ্য মনে করো আমাকে? যেদিন থেকে তোমাকে ভালোবাসি সেটা প্রকাশ করেছে, সেদিন থেকে আমাকে ইগনোর করতে শুরু করেছ। আমার ভুলটা কি? শুধু এটাই যে তোমাকে ভালোবেসেছিলাম? বুঝতেই যখন পারছিস তাহলে আমার সামনে আসিস কেন? ডিস্টার্ব না করলেই তো পারিস। নীলাশা আবারও ঈশানের থেকে দূরে যেতে কয়েক পা বাড়ালো। তখন ঈশান ওর হাতটা ধরলো। সাথে সাথে নীলাশা প্রচণ্ড পরিমাণে রেগে গেল আর এক ঝটকায় হাতটা ছাড়িয়ে নিয়ে ঈশানের দিকে ঘুরে ঠাস করে ওকে একটা থাপ্পড় মেরে দেয়। ঈশান ভাবতেও পারেনি নীলাশা এমন কিছু করবে, কারণ নীলাশা যতই রাগ করুক কখনো ওর গায়ে হাত তুলে না। কিন্তু আজকে হঠাৎ করে এমন কিছু করে ফেললো। নীলাশার কাজের জন্য ঈশান হতবাক হয়ে যায়। ও মাথাটা নিচু করে কিছুক্ষণ চুপ করে রইল।
নীলাশা রাগে গর্জন করে উঠল আর বলতে লাগলো, আসলেই তোর লজ্জা নেই, থাকলে বারবার আমায় ডিস্টার্ব করতি না? তোকে কতবার বলবো ভুলেও আমায় স্পর্শ করবি না, তারপরেও তোর বেহায়ার মতো ওই আমার কাছেই চলে আসিস তুই। নীলাশা কথাটা শেষ করতেই ঈশান একটু হেসে ওর দিকে তাকালো আর বলল, থাপ্পড় দাও, থাপ্পড় দাও, না হয় তোমার ভালোবাসা হিসেবে নিলাম। সমস্যা নেই, যখন তুমি আমাকে ভালোবাসবে তখন তোমাকে আদর করে সবটা শোধ তুলব। দেখব তখন কি করে আমাকে এভাবে দূরে সরিয়ে রাখো। আসলে তোর কোনো কমন সেন্স নেই, আর লজ্জা শরম সেটা অনেক আগেই উঠে গেছে তোর। আমি তোকে যতবার দূরে সরিয়ে দিই ততবার বেহায়ের মতো আমার সামনে চলে আসিস তুই। যারা ভালোবেসেছে তাদের কবে বা কমন সেন্স হয়েছে? আর সিনিয়র অপুর সাথে প্রেম করতে গেলে লজ্জার শরমটাকে দূরেই রাখতে হয়, নির্লজ্জ বেহায়া হতে হয়। আসলে কি জানো তো, ভালোবাসলে না এসব চিন্তা করলে প্রিয় মানুষটার সামনে আসা যায় না। কাকে কি বলছি আমি? তোকে বোঝানোই আমার ভুল হয়েছে। আমি তোকে যত বোঝাই তুই যেটা চাস সেটা কখনোই সম্ভব না, তারপরেও তুই সেটা সেই কথাকেই ঘুরে ফিরে আবার বলিস। আচ্ছা, তুই আমাকে ভালোবাসিস না সেটার প্রমাণ আছে আরও তোর কাছে? কি প্রমাণ চাও তুমি? কি করতে পারবি আমার জন্য? তুমি বলো আমাকে কি করতে হবে, তোমাকে বোঝার জন্য আমি সেটাই করব। তুই আমাকে ভালোবাসিস না মরতে পারবি আমার জন্য? নীলাশার কথাতে ঈশান নিশ্চুপ হয়ে ওর মুখের দিকে তাকিয়ে রইল। ঈশান ভাবতে পারেনি নীলাশা এমন কিছু বলবে। কিরে বল, পারবি আমার জন্য মরতে? মরতে পারলে খুশি হবে? হ্যাঁ, হব। তুমি রাগ করে এমনটা বলছো, মন থেকে বলছো না তাই না? আমি সবটা মন থেকেই বলছি। কি পারবি বল আমার জন্য মরতে? মরে গেলে তো আর তোমাকে দেখতে পাবো না। তোমার সাথে দুষ্টুমিটা কে করবে চান, তখন চাইলেও আমাকে বকা দিতে পারবে না। মৃত্যুর কথা শুনে ভালোবাসা হারিয়ে গেল? শোন, তুই আমাকে ভালোবাসিস না, সবটাই তোর আবেগ। একটা সময় ঠিকই সব ভুলেই যাবি। আর শোন, তোকে কোনো প্রমিস দিতে হবে না। আর যদি দিতেই হয় তাহলে দয়া করে তুই আর আমার সামনে আসিস না। সেটা সম্ভব না জানো, তোমাকে ভালোবাসি বলেই কাছে আসি। আসলে কি জানো তো, খুব বেশি ভালোবাসি, তাই বারবার তোমার সাথে কথা বলার চেষ্টা করে। কিন্তু তুমি আমার ভালোবাসাটাকে এতটাই তুচ্ছ ভাবছো, মনে হচ্ছে আমার ভালোবাসাটা তোমার কাছে খুব সস্তার বস্তু হয়ে গেছে। একটা সময় আসবে যখন খুব বেশি দেরি হয়ে যাবে আর তুমি খুব বেশি কথা বলার চেষ্টা করবে আমার সাথে, কিন্তু তখন না এই মানুষটা চুপ করে গেলে তোমারও তো বেশি কষ্ট হবে, যেটা তুমি নিতে পারবে না। তোকে আমি বোঝাতে পারবো না কোনোদিনই। শোন, তোকে আমি শেষবারের মতো ওয়ার্ন করলাম, তুই ভুলে আমার কাছে আসবি না আর। যদি আসিস না তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না, মনে রাখিস। নীলাশা রাগে ফুঁসতে ফুঁসতে ছাদ থেকে নেমে গেল। ঈশান ছাদের রেলিংয়ের কাছে গিয়ে দাঁড়ালো আর হাসতে হাসতে বলল, আসলে আমি নির্লজ্জ হয়ে গেছি, জানো তো জান, তোমাকে বড্ড বেশি ভালোবাসি। তার নির্লজ্জ আর বেহায়ার মতো বারবার তোমার কাছে ছুটে আসে, তারপরেও বোঝাতেই পারি না কতটা ভালোবাসি। কি করলে বুঝতে পারবে বলো তো? হয়তো সেটা আর কখনো সম্ভব হবে কি না জানি না, খুব বেশি কষ্ট হবে তোমাকে ছেড়ে দূরে থাকতে। জানি না কি করে তোমাকে ভালোবেসে ফেলেছিলাম, এখনও তো বেশি ভালোবাসি। একটা দিনও তোমাকে ছাড়া আমার পক্ষে কাটানো সম্ভব না। যেদিন তোমাকে না দেখি বুকের ভেতরে খুব বেশি যন্ত্রণা হয়, নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসে, মনে হয় মরে যাব। জানি না কখনো বোঝাতে পারবো কিনা। রাতে ঈশান বাসায় আসতেই আম্মু ওকে ডেকে নিজের রুমে নিয়ে গেল। তখন ঈশান বলতে লাগলো, কি হয়েছে আম্মু, তুমি কিছু বলবে? সারাদিন কি এমন কাজ করো বলো তো? এদিকে ওদিকে শুধু ঘুরে বেড়াও শুধু। আম্মু কই, না তো, তেমন কিছু না, একটু বন্ধুদের সাথে আড্ডা দিতে গিয়েছিলাম। কিছু না হলেই ভালো। আমি যেন শুনতে না পাই তুমি এমন কোনো কাজ করেছ যার জন্য আমাদেরকে কারো সামনে ছোট হতে হয়, মাথাটা নত করতে হয়। তুমি জানো তোমার আব্বুর কতটা সম্মানীয় ব্যক্তি। তোমার আব্বু যদি এমন কিছু টের পায় কিংবা বুঝতে পারে তাহলে তোমার কি হাল করে ছাড়বে তুমি সেটা বুঝতে পারছো না? আম্মু, আমি আবার এমন কি করলাম যার জন্য তোমাদের মাথায় হিট হবে? আর তুমি আমার থেকে একটা ভালো ছেলে এই এলাকাতে খুঁজে পাবে বলো? আমি কোনো সাথেও নেই আর কোনো পাঁচেও নেই। সেটাই যেন থাকে। আমি তোমাকে বুঝিয়ে বললাম, কিন্তু এমন কোনো কাজ করো না যার জন্য সবার সামনে মাথাটা হেট হয়ে যায়। আম্মু, বললাম তো এমন কোনো কাজ করব না যার জন্য তোমাদের ছোট হতে হয়। আর কখন এমনটা করেছি তোমরা দেখেছ? ছোটবেলা থেকে কোনো ঝামেলায় জড়িয়েছি আমি? করণী করতে কতক্ষণ, তাই দেখো যেটা করবে সেটা ভেবে চিন্তে করবে। আমি তোমাকে ভালোভাবে বোঝাচ্ছি,
দেখো আপু, সম্মানটা গড়তে অনেক সময় লাগে আর ভাঙতে বেশি সময় লাগে না। এমন কোনো কাজ করো না যার জন্য তোমার আব্বু তাতে খুব হার্ট হয়। ঈশান বুঝতে পারছে আম্মু হয়তো কিছু আঁচ করতে পেরেছে, তাই ঈশান আম্মুর কাছে এসে মুখের দুই পাশে হাত দিয়ে আম্মুর কপালে একটা চুমু দিয়ে বলে, আরে মেরি মা, তুমি তো জানো তোমার ছেলেটা কতটা ভালো। আর তুমি কখনো দেখেছো আমি কোনো ঝামেলায় জড়িয়েছি? তুমি বলেছো, আমি বুঝতে পেরেছি। তোমাদের আমাকে নিয়ে টেনশন করতে হবে না। আম্মু শোনো, আমার প্রচণ্ড খিদে পেয়েছে, প্লিজ খেতে দাও। ঈশান কথাটা ঘোরানোর জন্য খাবারের বাহানা দিল। মাথায় বারবার ঘুরপাক খেতে লাগলো তার। আম্মু বিষয়টা জেনে গেল না তো? তাহলে কি নীলাশা বলে দিয়েছে সবটা? না না, সেটা হলে আম্মু আরও রিয়্যাক্ট করতাম। তো রাতে আব্বু বাসায় আসলে খাবার টেবিলে বলতে লাগলো, শোনো আব্বু, তোমাকে অফিসের কাজের জন্য একটু শহরে বাইরে যেতে হবে। কেন আব্বু, হঠাৎ আমাকে বাইরে যেতে হবে কেন? কেন, কোনো সমস্যা আছে তোমার? না মানে আব্বু, আমি তো অফিসের কাজগুলো তেমন জানি না, তার উপর আমার ওসব ভাল লাগে না। এখন বুঝতে পারো না তাই বলে কি বুঝতে হবে না? আজ না হয় কাল তোমাকেই তো অফিসে বসতে হবে। কিন্তু আব্বু। কোনো কিন্তু নয়, যেতে বলছি যাবে। আমার এখানে অনেক চাপ, তাই যেতে পারছি না। আর কয়েকটা দিনেরই তো ব্যাপার, তাহলে এত হাইপার হওয়ার কি আছে? আব্বু প্লিজ, আমি এখন যেতে পারবো না। সামনে আমার এক্সাম, আমার পক্ষে এখন যাওয়া সম্ভব না। তোমাকে কোনো কাজ করতে বললে তুমি এত বাহানা দাও কেন? 7টা দিনেরই তো ব্যাপার। আর তোমার পরীক্ষার আর 6 মাস বাকি আছে, সেটা আমি ভালো করেই জানি। আর তুমি যে পড়ালেখা করো, তাতে যে কি ফলাফল পাবো সেটা আমার জানা আছে। যেটা বলছি সেটা করো। আব্বুর কথাতে ঈশানের মাথায় বারবার ঘুরপাক খেতে লাগলো। এখান থেকে গেলে নীলাশার সাথে দেখা হবে না, ওকে জ্বালাতে পারবে না। তার উপর ঈশান একটা দিন ওকে না দেখে থাকতে পারে না, তাই বলল, আব্বু আমার কথাটা। আব্বু তোমার আব্বুর মুখে মুখে কথা বলো কেন? আব্বু তোমাকে কাছে কখনো কিছু করতে বলে বলো? তুমি তো অফিসের কোনো কাজেই নিজেকে জড়াতে চাও না, সব সময় এড়িয়ে যাও কেন বলো তো? তোমার আব্বুর বয়স হয়েছে, এরপর তো তোমাকেই সব দায়িত্ব নিতে হবে। তাহলে এখন একটু কাজ করলে সমস্যা কিসের? নাকি অন্য কোনো কারণ আছে এত বাহানা দেওয়ার? আম্মু, অন্য কারণ থাকবে কেন? তুমি কি যে বলো না। আচ্ছা ঠিক আছে, কবে যেতে হবে বলে দিও। আর তুমি একটা হোটেল বুক করে দিও, তাহলেই হবে। তোমাকে এসব নিয়ে চিন্তা করতে হবে না, আমি সব কিছু রেডি করে রেখেছি। তুমি গিয়ে শুধু মিটিংগুলোতে অ্যাটেন্ড করবে। ওইখানে আমাদের অফিসের ম্যানেজার আছে, উনি সবটা সামলে নেবে। ঈশানের যেতে ইচ্ছা করছিল না। আব্বু আম্মু জেনে কিছু আন্দাজ করতে না পারে, সেজন্য যাবে বলল। তো পরদিন সকালে ঈশানকে চট্টগ্রাম চলে যেতে হলো। পরদিন কয়েকটা মিটিং অ্যাটেন্ড করলো। এভাবে ব্যস্ততার মধ্য দিয়ে 7টা দিন কেটে গেল তার। এই 7টা দিনে ঈশান নীলাশাকে এত বেশি মিস করেছে, যেটা হয়তো ওকে বোঝাতে পারবে না। ঈশান কিছুতেই নিজেকে শান্ত রাখতে পারছিল না, কারণ এখন নীলাশা এখন ওর একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। ঈশানের নিজেকে প্রচণ্ড পরিমাণে শূন্য লাগছিল। মনে হচ্ছিল একটা বার নীলাশার ভয়েসটা শুনতে পেলেও একটু মনটা শান্ত হতো। কিন্তু নীলাশা তো ওর নাম্বারটা ব্লক করে রেখেছে, তাই চাইলেও কথা বলতে পারছে না। আননোন নাম্বার থেকে কল করলেও রিসিভ করছে না। নীলাশার খোঁজ খবর নেওয়ার জন্য ঈশান ওর ফ্রেন্ড আকাশকে কল করে। আকাশ ফোনটা রিসিভ করতেই বলে, কিরে সিনিয়র আপু পাগলা, কোথায় গিয়েছিস? তোকে এই 7টা দিন যাবৎ দেখছি না, কি হয়েছে বলতো? আর বলিস না। ওকে বললাম না, আমি বলি, তুই শোন। আবে বাল, তুই মজা করিস না তো। এমনিতে মন মেজাজ বেশি ভালো নেই, তার উপর তুই এরকম মজা করছিস। মন মেজাজ ভালো নাই মানে? কে আবার কি করে দিল? নাকি খালি খালি করে ছেড়ে দিয়েছে? তুই থামবি নাকি আমাকে ফোন করতে হবে? আচ্ছা ঠিক আছে, আমি ওই মুখ বন্ধ করলাম, তুই বকতে শুরু করো, থুক্কু বলতে শুরু কর। আগে বল নীলাশা কেমন আছে? নীলাশা মানে? ওই না কিছুদিন আগেও আপু বলতি, তাহলে আজকে আবার নাম ধরে ডাকছিস? আরে ভাই, নীলাশার সামনে ওর নাম ধরে ডাকলে ও রাগারাগি করে, তাই তখন আপু বলি। এখন বল, আমার কলিজাটা কেমন আছে? বেশ ভালোই আছে। মনে হচ্ছে তুই চলে যাওয়াতে অনেক হ্যাপি আছে, কারণ তুই হয়তো ওনাকে ডিস্টার্ব করিস। কি বলছিস? না না, এমনটা হতে পারে না। আমার জান তো আমাকে ভালোবাসে, আর আমি সেটা জানি। দেখ ভাই, যেমনটা দেখছি তেমনটাই বললাম।
তোর বিশ্বাস না হলে তুই অন্য কাউকে জিজ্ঞেস করে দেখিস। আর যদি তাই না হতো তাহলে নীলাশা আপুকে এতটা হাসি খুশি দেখতাম না। তুই নেই যার জন্য এতটা হাসি খুশি আছে। সবার সামনে কত হাসি খুশিভাবে আড্ডা দিচ্ছে। সবার সাথে মানে? আবার কোন ছেলের সাথে আড্ডা দিয়েছে? ঠিকই ধরেছিস। তুই তো জানিস নীলাশা আপুর একটা অভ্যাস ছেলেদের সাথে আড্ডা দেওয়া, কিন্তু বুঝতে চায় না যে ছেলেরা ওনার দিকে কী নজরে তাকায়। ছেলেগুলো যে চোখ দিয়ে ওনাকে গিলে খায় সেটা উনি বুঝতেই চায় না। তোকে বলছি না তুই ওকে একটু দেখে রাখিস। আর কলেজের কয়েকটা বড় ভাই তো নীলাশার দিকে কি নজরে তাকায় তুই সেটা জানিস। তুই কি বারণ করতে পারলি না ওনাকে? দেখ, ওনার সামনে এসব কথা বলতে গিয়ে আমার কোনো থাপ্পড় খাওয়ার ইচ্ছা নেই। আর গার্লফ্রেন্ডটা তোর, যেখানে তোর কথাই শোনে না আর সেখানে আমার কথা শুনবে কি করে? তার উপরও না আছে তোদের মধ্যে কোনো রিলেশন, তুই শুধু একতরফাভাবে ওনাকে ভালোবাসিস। ঈশান কিছুক্ষণ চুপ করে রইল। এমন কথা শুনে ওর বেশ খারাপ লাগছে। মাথায় শুধু ঘুরপাক খাচ্ছে। নীলাশাকে যেটা করতে বারণ করে ও সেটাই বেশি বেশি করে করে। ঈশান ফোনটা কেটে দিল। পরদিন সকালে ও বাসায় চলে আসে। সারাটা দিন রেস্ট নিল, আর কোথাও গেল না, শুধু নীলাশার কথাই ভেবে গেল সে। সাথে দেখা করার জন্য ওর বাসায় যায়। তার পরদিন ঈশান কলেজ চলে আসে। এসে আকাশের সাথে দেখা করে। ওকে নীলাশার কথা জিজ্ঞাসা করলে ও বলে, কোথায় আর থাকবে, দেখ গিয়ে কোনো ছেলের সাথে আড্ডা দিচ্ছে। আকাশের কথায় ঈশান কিছু একটা ভাবলো, তারপর সেখানে আর দাঁড়ালো না। নীলাসের ক্লাসের দিকে চলে আসলো সে। নীলাসা ক্যাম্পাসে বসে আড্ডা দিচ্ছে। ঈশান ওর সামনে এসে দাঁড়াতেই ও একবার ঈশানের দিকে তাকিয়ে তারপর ডোন্ট কেয়ার একটা ভাব নিয়ে আড্ডায় মনোযোগ দিল। ঈশানকে দেখে নীলাসার একটা ফ্রেন্ড বলতে লাগলো, নীলাশা, দেখ তোর জুনিয়র বয়ফ্রেন্ড এসে গেছে, কথা বল না একটু ওর সাথে। তোকে বলেছি না এসব কথা বলবি না তুই আমায়। নীলাসার দৃষ্টি আকর্ষণ করতে ঈশান বলল, কেমন আছো তুমি? কেমন আছিস সেটা তোকে বলতে হবে না। বলেছি না আমার পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করতে আসবি না তুই। এই সামান্য কথাতে এত রিয়েক্ট করার কি আছে? 7টা দিন তোমাকে দেখিনি, তাই জিজ্ঞেস করলাম কেমন আছো। একটা বার তো খোঁজখবর নিয়েও দেখতে পারতে আমি কোথায় আছি, কেমন আছে। তুই কে রে, তোর সাথে আমি কথা বলতে যাব, তোর খোঁজ খবর নিতে যাব? আর কতবার বোঝাবো যে তোকে আমার সহ্য হয় না। তুমি সবসময় এইভাবে কথা বলে কেন? আমি কি খুব বেশি অন্যায় করে ফেলেছি এই সামান্য কথাটুকু বলে? তুই বলবি কেন, তোকে বলছি না। তুই ডিস্টার্ব করবি না আমায়। তার উপর বারবার আমার সামনে আসিস, তুই জানিস না তোর চেহারাটাও আমার দেখতে ইচ্ছে করে না। নীলাসার ফ্রেন্ড ওর এমন রাগান্বিত কণ্ঠের কথা শুনে মজার ছলে বলল, নীলাশা, তুই এমনভাবে কথা বলছিস কেন? পিতরা তাকে কত ভালোবাসে, আর তুই সেটা বুঝতেই পারছিস না? হ্যাঁ আপু, ঠিকই বলেছেন। পিচ্ছি ছেলে, ভালোবাসা কোনো বয়স ম্যাটার করে না। আপনার বান্ধবীকে সেটা বোঝাতেই পারছি না। খুব বেশি ভালোবাসি তো, তাই ওর কাছে নির্লজ্জ বেহায়া হয়ে গেছে। কি করব বলেন তো? দূরে থাকতে পারি না। মাত্র 7টা দিন দূরে ছিলাম, তাই নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসছিল। দেখছিস ও তোকে কত ভালোবাসে, আর তুই কি না এভাবে কথা বলছিস ছেলেটার সাথে? নীলাশার বান্ধবী কথাটা বলেই হাসতে লাগলো, যার জন্য রাগে নীলাশার গা জ্বলে যাচ্ছিল। ওদের এমন বিহেভিয়ারে ঈশানের বেশ খারাপ লাগছে। তারপরও একটা তাচ্ছিলের হাসি দিয়ে বলল, জানেন তো আপু, সত্যিকারে ভালোবাসেন না, এই পৃথিবীতে কোনো মূল্য নেই। খুব বেশি ভালোবাসি তো, তাই আপনার বান্ধবীর কাছে আমি অবহেলার পাত্র হয়ে গেছে। আজকে তেমন আপনাদের কাছেও হাসির খোরাক হলাম। ঈশানের কথায় নিমেষেই সবার হাসিটা মিলিয়ে গেল। ও আবারও বলল, আচ্ছা, আমার নাম্বারটা কি সারা জীবন এইভাবে ব্লক করে রেখে দেবে? একটা বার তো ব্লকটা খুলতে পারতে। তোমার সাথে 7টা দিন যাবৎ কথা হয় না, এমনি ফেসবুক হোয়াটসঅ্যাপ সব জায়গা থেকে আমাকে ব্লক করে রেখেছ। অনেক বেশি অন্যায় করে ফেলেছে তাই না ভালোবেসে? যখন বুঝতেই পারছিস ভালোবেসে অন্যায় করেছিস, তাহলে ডিস্টার্ব কেন করতে আসিস? তোকে আর কতবার বলতে হবে আমায় ডিস্টার্ব করিস না, আমি ভালোবাসি না, তোকে বাসি না। তারপরে একটা কুকুরের মতো আমার পেছনে পড়ে আছিস তুই। ঠিকই বলেছ, যারা ভালোবাসে তাদের শেষ পর্যন্ত আপন মানুষটার কাছে কুকুর হতে হয়। আজকে আমিও সেটা হলাম। ঈশানের কথায় নীলাশা রিয়াক্ট তো করলোই না, কিন্তু সেখান থেকে উঠে চলে গেল। জানে ওর সাথে কথা বলে কোনো লাভ হবে না। ঈশান বেশ খানিকটা সেখানে দাঁড়িয়ে থেকে ক্লাসে চলে আসে। তারপরে একটা জায়গায় বসতেই আকাশ এসে ওর পাশ হয়ে বসে। ওর কাঁধের ওপর হাত রাখলো। ঈশান অসহায়ভাবে ওর দিকে তাকাতে আকাশ বলতে লাগলো,
এত অবহেলা করে তারপরেও বারবার ওনার সামনে কেন যাস? তুই কি এতটাই ফেলনা জিনিস হয়ে গেছিস যে তোকে এতটা অবহেলা করার পরেও তুই ওনার সামনে যাস? এখন অবহেলা করছে, একটা সময় যখন ভালোবাসবে তখন সবটা ভুলে যাব। এমন একটা দিন আসবে যখন আমাকে অনেক বেশি ভালোবাসবে, থাকতে পারবে না আমাকে ছাড়া। সেই দিনটা যেন তাড়াতাড়ি আসে, না হলে ততদিন তুই অনেক কষ্ট পাবি। জীবনে তোকে কখনো কোনো মেয়ের পেছনে ছুটতে দেখিনি, কিন্তু এই মেয়েটার পিছনে আজকে একটা বছর যাবৎ পড়ে আছিস। তারপরেও সে তোকে বোঝার চেষ্টাই করলো না। ইভেন যখন থেকে জানতে পেরেছে তুই ওনাকে ভালোবাসিস, তখন থেকে তোর সাথে ভালোভাবে কথাই বলে না। আচ্ছা, তোর কষ্ট হয় না? নীলাশা আপু সবার সামনে তোর সাথে এমনভাবে মিসবিহেভ করে। আমি হলে তো আর কখনো ওনার সামনে যেতামই না। ভালোবাসলে এগুলো মনে থাকে না। তুই তো কখনো কাউকে ভালোবাসিস নি। ভালোবেসে দেখ, ভালোবাসে মানুষটা শত অবহেলা করলেও বারবার নির্লজ্জের মতো তার সামনে কি কথাগুলো বলবি। যখন ও আমাকে ভালোবাসবে তখন আমি সবটা ভুলে যাব, শুধু ওর ভালোবাসাটা পেয়ে। জানি না সেটা কবে কখন হবে কিনা, কিন্তু তুই তো একটা কাজ করতে পারিস। কি কাজ? তুই তাপুকে সত্যিকারের ভালোবাসিস আর মন থেকেই চাস, তাই আঙ্কেল আন্টিকে বলতে পারিস তুই নীলাশাকে বিয়ে করতে চাস। তাহলেই তো আঙ্কেল আন্টি সবটা মেনে নিবে আর তুইও নীলাশাকে বউ হিসাবে পেয়ে যাবি। বোঝাতেই পারলাম না কতটা ভালোবাসে। তাহলে এসব কথা বাসায় বলে কি লাভ হবে? ও যদি রাজি থাকতো তখন হয় বাসায় বলতাম, কিন্তু ওকেই তো বোঝাতে পারলাম না, তাহলে কি করে বলবো? ক্লাসগুলো শেষ করে ঈশান নীলাশার সাথে দেখা করতে গেলে খেয়াল করে ও বেশ কয়েকটা ছেলের সাথে কথা বলছে। ঈশান নীলাশার কাছে গেলেও ও ঈশানকে অ্যাভয়েড করে চলে যায়। সেদিন বাসায় যাওয়ার পরও ঈশান নীলাশার সাথে কথা বলতে চায়, কিন্তু নীলাশা ওর সাথে কোনো কথা বলতেই চাচ্ছিল না। ওকে সম্পূর্ণভাবে ইগনোর করতে লেগেছে। যে বিষয়টা ঈশান মানতে পারছিল না। ঈশান ভাবে পরদিন যে করি হোক নীলাশার সাথে কথা বলবেই, কিন্তু পরদিন ওর লাইফে এমন কিছু ঘটবে সেটা ঈশান কলেজে না গেলে হয়তো জানতেই পারতো না। সেদিন কলেজে পা রাখতেই আকাশ দৌড়ে এসে ঈশানের সামনে দাঁড়ায় আর হাঁপাতে লাগে। তখনও বলে, কি রে, এইভাবে হাঁপাচ্ছিস কেন? আমি তো হাঁপাচ্ছি, যেটা হচ্ছে না সেটা জানতে পারলে তোর নিঃশ্বাস নিতেই কষ্ট হবে। কি হয়েছে বলবি তো? নীলাশাকে দেখলাম একটা ছেলের গায়ে পড়ে কথা বলছে। দেখে মনে হলো ছেলেটা ওকে বেশ পছন্দ করে, কারণ ওনার দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। বেশ কয়েকদিন দেখছি ছেলেটার সাথে ওকে কথা বলতে। আমি জানার চেষ্টা করেছি ছেলেটা কে, শুধু এটুকুই জানতে পেরেছি ছেলেটা নীলাশাকে পছন্দ করে। আরে নীলাশা? যেটা জানি না, তবে ওদের দুজনের মধ্যে যতটা ভাব, তাতে আমার মনে হয় যে কোনোদিন যে কোনো সময় ওদের মাঝে রিলেশনটা হয়ে যেতে পারে। ঈশানের বুকের ভেতরটা কেঁপে উঠল। ও আর দেরি না করে নীলার ক্যাম্পাসের দিকে চলে গেল। গিয়ে দেখে নীলাশা আর ছেলেটার পাশাপাশি বসে কথা বলছে। এমন কিছু দেখে ঈশানের মাথায় রাগ উঠে যায়। তাতে নীলাশার যেন কোনো ভ্রুক্ষেপই নেই। ও ঈশানকে দেখেও না দেখার মতো এড়িয়ে গেল। তখন ঈশান বলল, এসব কি হচ্ছে? কি হচ্ছে মানে? শোন, তোর সাথে সিন ক্রিয়েট করার কিংবা কোনো কথা বলার মুড আমার একমাত্র নেই, একদমই নেই। তাই ঝামেলা না করে এখান থেকে চলে যা। আমি কোনো সিক্রেট করছি না। তুমি ওই ছেলেটার সাথে কথা বলছো কেন? তোমাকে না বলেছে কোনো ছেলের সাথে মিশবে না? তোমার কথা বলার হলে আমার সাথে বলবে, তারপর অন্য কোনো ছেলের সাথে কথা বলবে না। স্ট্রেঞ্জ, তুই কে যে সব সময় তোর কথা আমার শুনতে হবে? আর কতবার বলবো আমি কি করব না করব সেটা আমাকে তোর কাছে শুনতে হবে না। তোকে কিভাবে বলে তুই আর আমার ডিস্টার্ব করবি না বল আমায়, আমি সেভাবেই বলবো। কেন বুঝিস না? তোকে আমার অসহ্য লাগে, দুই চোখে বিষ লাগে তোকে আমার। আর কিভাবে বোঝাবো তোকে আমি, বল? তোমাকে আমি কি করে বোঝাবো সেটা বুঝতে পারি না। যদি এক বিন্দু আমাকে ভালোবাসতে না, তাহলে বুঝতে পারতে তোমার জন্য কত কষ্ট হয়। তুমি আমাকে এভাবে অবহেলাগুলো করো, আমি সেটা নিতে পারি না। বুকের ভেতর কষ্টে ফেটে যায়, তারপরও তুমি এমন কাজ কারবার করো। শোন, আমি কি করব সেটা তোকে কৈফিয়ত দিতে বাধ্য নই আমি। তোর কষ্ট হলে ডক্টরের কাছে যা। তোকে বলেছি না আমি তোকে ভালোবাসবো না? আমি কখনো বলেছিলাম তুই আমাকে ভালোবেসে এভাবে কষ্ট পা? না, বলনি। কিন্তু জানো তো, ভালোবাসাটা না এমনি এমনি হয়ে যায়, কাউকে কিচ্ছু বলতে হয় না। ভালোবাসা ভালোবাসা ভালোবাসা, কিসের ভালোবাসা? তোকে আর কতবার বোঝাতে হবে? তোকে আমার জাস্ট অসহ্য লাগে এখন। এত অবহেলা করার পরেও তুই কেন আমার কাছে আসিস? তুই দূরে চলে যেতে পারিস না? তারপরেও যাস না। এতটা নির্লজ্জ হয়েছিস যার জন্য বারবার আমার ডিস্টার্ব করিস। কি করব? ওই যে বললাম, ভালোবাসে।
তার নির্লজ্জ আর বেহায়া হয়ে গেছে। সেদিন বললে না একটা কুকুর হয়ে গেছে, সেজন্য সবসময় তোমাকে ফলো করি। তোর সাথে কথা বলে কোনো লাভ নেই। রাফিন, চলো তো, আমরা এখান থেকে চলে যাই। এই বাজে ছেলেটার সাথে কথা বলার মুডটাই নেই আমার। নীলাশা ছেলেটার হাত ধরে সেখান থেকে চলে যেতে গেলে ঈশান ওর সামনে গিয়ে দাঁড়ালো। নীলাশা ঈশানকে পাশ কাটিয়ে চলে যেতে গেলে ঈশান ওদের দুজনের হাত ছাড়িয়ে দেয়। ঈশানের দ্বারা এমন কাজে নীলাশা অগ্নিমূর্তির রূপ ধারণ করলো, আর সাথে সাথে ওর দিকে ফিরে একটা কষিয়ে থাপ্পড় মেরে দিল ঈশানকে। থাপ্পড়টা এতটাই জোরে মেরেছে যার জন্য ঈশানের ঠোঁট কেটে রক্ত পড়ছে। থাপ্পড় খেয়ে ঈশানের চারপাশ তাকিয়ে খেয়াল করলো কলেজের ক্যাম্পাসের অসংখ্য স্টুডেন্ট ওদের দিকে তাকিয়ে আছে। এমন একটা পরিস্থিতিতে ঈশানের বেশ খারাপ লাগলো। নীলাশা প্রায় ঈশানের গায়ে হাত তুলে, তাতে ঈশান কিছু মনে করেনি, কিন্তু আজকে সবার সামনে এমনভাবে গায়ে হাত তোলাতে ঈশানের নিজেকে বেশ ছোট মনে হলো। নীলাশা রাগে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। ঈশান কিছু বলার আগেই ও বলতে লাগলো, আর কতবার বলবো তোকে ঘৃণা করি আমি, জাস্ট হেট ইউ। মন থেকে চাই তুই আমার থেকে দূরে সরে যা। তারপরেও মরতে কেন আমার সামনে আসিস তুই? দূরে গিয়ে মরতে পারিস না? তুই মরে গেলেও তো আমার সামনে আর আসতি না। তাহলে আমার আর তোকে দু চোখে সহ্য করতে হতো না। আর কতবার বোঝাবো? তুই কি মানুষ নাকি অন্য কিছু যার জন্য আমার কথা বুঝতে পারিস না তুই? আমাকে ভাবতে ঘৃণা লাগে আমার, যে যাকে এত বেশি ঘৃণা করি সে বারবার আমার সামনে আসে। আমি কিনা তাকে ছোট ভাই ভাবতাম, সেই তুই আমায় নিয়ে এসব ভাবিস? আজকের পর তুই আর আমার সামনে আসবি না একদম। ঈশান কিছু বলে ওঠার আগেই নীলাশা সেখান থেকে চলে যায়। ঈশান বেশ কিছুক্ষণ চোখের পানি ফেলে, তারপর কলেজ থেকে বেরিয়ে যায় সে। আজকে সবার সামনে নীলাশা ওকে এমনভাবে অপমান আর ইগনোর করলো যেটা সারা জীবন ওর মনে থেকে যাবে। ঈশান ভাবতেও পারেনি নীলাশা সবার সামনে এইরকম একটা কাজ করবে। নীলাশা এমনিতেই রেগে আগুন হয়েছিল, আর সেই আগুনটাকে আরও বাড়িয়ে দিল নীলাশার বান্ধবীগুলো। ওকে উল্টো পাল্টা বুঝে ঈশানের বিরুদ্ধে আরও তাতিয়ে দিল। সেদিন নীলাশা রেগে গিয়ে এমন একটা কাজ করে যেটা ঈশানের জন্য খুব খারাপ পরিস্থিতি সৃষ্টি করে। নীলাশার বিহেভিয়ারে ঈশান আর সারাটা দিন বাসায় ফিরল না। একাকী নির্জন জায়গায় বসে চোখের পানি ফেলল সে। তারপর সন্ধ্যার মুখে বাসায় এসে কলিং বেল দিলে আম্মু এসে দরজা খুলে দেয়। ঈশান রুমের দিকে যেতে গেলে একবার খেয়াল করে আব্বু ডাইনিং রুমে বসে আছে। কয়েক পা বাড়াতেই আব্বুকে বলতে লাগলো, দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? আব্বু রুমে যাচ্ছে, তুমি কিছু বলবে? ঈশান কথাটা শেষ করার আগেই আব্বু ঝড়ের গতিতে এসে ওর সামনে দাঁড়ালো। তারপর কিছু বুঝে ওঠার আগেই সকালে যে থাপ্পড়টা খেয়েছিল তার থেকেও কয়েক গুণ জোরে কয়েকটা থাপ্পড় বসিয়ে দিল ওর গালে। ঈশান অবাক হয়ে আব্বুর দিকে তাকিয়ে রইল। আব্বু আম্মু আজ অব্দি কখনো ঈশানের গায়ে হাত তোলেনি, সেখানে আজ তুলল। তাই কারণটা জানতে বলল, আব্বু, তুমি আমাকে মারলে কেন? এত বড় অন্যায় করার পরও তোমার মুখ দিয়ে কথা বেরোচ্ছে, তারপর জিজ্ঞেস করছো তুমি কি করছো? আব্বুর কথাতে ঈশানের বুঝতে বাকি রইল না। নীলাশা বাসে সবটা বলে দিয়েছে, যার জন্য আব্বু এতটা রেগে গিয়েছে। আব্বু মাত্রই হয়তো বাসায় এসেছিল আর এমন কিছু শুনে অনেকটা রেগে গেছে। ঈশান মাথাটা নিচু করে নিল আর আব্বু রাগী কণ্ঠে বলতে লাগলো, তুমি এতবার বেড়ে গেছো যার জন্য এরকম একটা কাজ করেছো। আজকে নীলাশা বাড়ি বয়ে এসে তোমার নামে কমপ্লেন করে গেছে। আর কি বলে গিয়েছে জানো? আমরা নাকি তোমাকে উচিত শিক্ষা দিতে পারিনি, ঠিকমতো বিহেভিয়ারটা শিখাইনি, যার জন্য তুমি জানো না একটা সিনিয়র মেয়ের সাথে কিভাবে কথা বলতে হয়। তুমি নাকি বারবার ওর গায়ে হাত তুলছো, এটা তোমার কোনো শিক্ষার মধ্যে পড়ে না। আমি তো তোমাকে এমন শিক্ষা দেইনি। আব্বু, আমি নীলাশাকে ভালোবাসি, তাই বারবার ওর সামনে চাই। ঈশান কথাটা শেষ করার আগেই ওর আব্বু আবারও একটা থাপ্পড় বসিয়ে দিল ওর গালে। তারপর কয়েকটা মারার জন্য হাত তুলতেই আম্মু এসে আব্বুর হাতটা ধরে ফেললো আর কান্না করে দিয়ে বলতে লাগলো, পাগল হয়ে গেছো তুমি? আর কত মারবে ছেলেটাকে? ওর ঠোঁট কেটে রক্ত পড়ছে। প্লিজ ওকে আর মেরো না। ওকে মেরেই ফেলবো। এই শাসনগুলো যদি ছোটবেলা থেকে করতাম তাহলে তোমার ছেলে এত বাজে একটা কাজ করতে পারতো না। আজকে একটা মেয়ের কাছে শুনতে হলো আমার ছেলেটা নাকি বাজে, তাকে কোনো ভালো শিক্ষা আমরা দিতে পারিনি। ছোটবেলা থেকে আমি ওর কোনো আশাটা অপূর্ণ রাখিনি। ও যা চেয়েছে সেটা একবার চাওয়াতেই আমি ওকে দিয়েছি, কিন্তু জানতাম না তাতে ও এতটা লাই পেয়ে যাবে।
যার জন্য এতটা মাথায় উঠে বসবে। আর এরকম বাজে কাজ করতেও ওর ভিতরে দ্বিধাদ্বন্দ্ব কাজ করবে না। আব্বু ভালোবাসাটা কি খুব বেশি অন্যায়? আমি কি ভালোবেসে খুব বড় ভুল করে ফেলেছি? চুপ, একদম চুপ। ভালোবাসাটা কোনো অন্যায় নয়। আমিও ভালোবাসার বিপক্ষে নই, কিন্তু একটা জুনিয়র ছেলে হয়ে একটা সিনিয়র মেয়েকে ভালোবাসাটা তার অনিচ্ছা শর্তে গায়ে বারবার হাত দেওয়াটা ভালোবাসার মধ্যে পড়ে না। এটা নোংরামি। তার উপর একটা অভদ্রের মতো কাজ করেছো। মেয়েটা তোমাকে পছন্দ করে না, তারপরে তুমি ওর সামনে গিয়ে বারবার ডিস্টার্ব করেছো, যেটা ওর কাছে যেটা ওর কাছ থেকে আজকে আমাকে শুনতে হয়েছে। আমি সারা জীবনে নাকি তোমাকে কোনো শিক্ষা দিতে পারিনি, এসব কথা আমাকে একটা বাইরের মেয়ের কাছ থেকে শুনতে হলো। আব্বু, আমি সত্যি ওকে ভালোবাসি। আর ভালোবাসলে বয়সটা কোনো ফ্যাক্ট না। তুমি কেন বুঝতে চাইছো না? আমি কখনো কাউকে ভালোবাসিনি। জীবনের প্রথমবার ওকে ভালোবেসেছে, তাই বারবার সামনে যায়। বুঝতে পারিনি ও আমাকে এত বেশি ঘৃণা করে। শাইলা, তোমার ছেলেকে বুঝাও আমি কাকে কি বলেছি। আমি তোমাকে কতবার করে বলবো ও তোমাকে পছন্দ করে না। ভালোবাসা তো দূরে থাক, ভালোবাসার দুই দিক থেকে তুমি শুধু একতরফাভাবে ওকে পছন্দ করো। দেখো, এটা তোমার মোহ ভালোবাসা নয়। আর মোহটা কেটে গেলে তুমি ঠিক ওকে বলে যাবে মেয়েটা তোমাকে ভালোবাসে না। তাহলে শুধু শুধু কেন ওকে ডিস্টার্ব করছো? আজকে আমার কেরিয়ারে কারো কাছ থেকে আমাকে শুনতে হলো আমি জীবনে নাকি একটা ভুল করেছি, আর তাও সেটা তোমাকে শিক্ষা দিতে না পেরে। আব্বু, আমি এতটা বাচ্চা নই যে 2 দিন পরে নীলাশাকে ভুলে যাব। আমি ওকে মন থেকে ভালোবাসি, তো জীবনে কখনো ওকে ভুলতে পারবো না। ও আমাকে ভালোবাসে না, কিন্তু আমি ওকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসি। আরেকটা কথা নয়, তোমাকে আমি বারণ করছি এসব কথা মুখ দিয়ে বলতে না, তারপর তুমি একের পর এক এসব কথা বলেই যাচ্ছ। তুমি যদি আমাকে আব্বু ডাকতে চাও, তাহলে এরপর থেকে আর কখনো ওই মেয়েটাকে ডিস্টার্ব করবে না। আর ওকে ভালোবাসো সেটা ভুলে যেতে হবে। আব্বু, আমি তো বললাম আমি ওকে কখনো ভুলতে পারবো না। তুমি কেন এরকম কথা বলছো? দেখো, ও আমাকে একটা সময় ঠিকই ভালোবাসবে। তোমার কি কমন সেন্স নেই নাকি মাথাটা একেবারে বিগড়ে গেছে? ও যেখানে নিজে বলে গিয়েছে তোমাকে কখনো ভালোবাসবে না, আর কখনো তোমার মুখটাও দেখতে চায় না, সেখানে তুমি বারবার সেই একই কথা বলছো। আসলে তুমি পাগল হয়ে গেছো। তুমি যদি একবার ওই মেয়েটার নাম উচ্চারণ করো, যদি কখনো বলো ওকে ভালোবাসো আর ডিস্টার্ব করেছো, তাহলে আমি বলে যাব আমার ছেলে আছে, আর তাও সেটা তুমি। আর আমাকে কখনো আব্বু বলে ডাকবে না। আব্বু, আমি আব্বু, আর কোনো কথা নয়। তুমি আমার মাথায় হাত রেখে বলো তুমি আর ওই মেয়েটাকে ডিস্টার্ব করবে না। আজকে তোমার জন্য তোমার আব্বুকে একটা বাইরের মেয়ের কাছে কথা শুনতে হয়েছে। আমি তোমাকে সেদিন বারবার বলেছিলাম তুমি এমন কোনো কাজ করো না যার জন্য তোমার আব্বুকে কারো কাছে ছোট হতে হয়। তারপরেও এমন কাজ কেন করলে? আব্বু, তুমি ওকে ভুলে যাও। আমি তোমার জন্য ওর থেকে অনেক সুন্দর মেয়ে এনে দিব। দেখো যে তোমাকে ওর থেকেও বেশি ভালোবাসবে। প্লিজ আব্বু, তাও তুমি ওকে ভুলে যাও। আম্মু, আমার অন্য কাউকে চাই না, কারণ ওকে কখনো ভুলতেই পারবো না। ও, তার মানে আমাদের কোনো ক্ষতি হয়ে গেলে কিংবা আমরা যদি মরেও যাই তারপরও তোমার কিছু যায় আসে না, তাই তো? আম্মুর কথায় ঈশানের বুকের ভেতরটা কেঁপে উঠল। সাথে সাথে ও আম্মুকে জড়িয়ে ধরে কান্না করে দিয়ে বলল, আম্মু, এরকম কথা আর কখনো বলো না। তোমাদের কিছু হয়ে যাক, আমি সেটা কখনোই চাই না। প্লিজ, এরকম কথা আর বলো না। দেখো, তুমি বলেছো আব্বু আমাকে বারণ করেছে, আমি তাতেই তোমাদের কথাটা রাখবো। আমি আর নীলেশের সামনে যাবো না। দেখো, কখনো সামনে গিয়ে এসব বলো তো দূরে থাক, এই শহরে আর থাকবো না। তারপরও তোমরা এরকম কথা বলো না প্লিজ। সবার আগে আমার কাছে তোমাদের ভালোবাসাটা, তারপরে অন্য কারো। প্লিজ, তোমরা আর কখনো এরকম কথা বলো না। তাহলে ভুলেও আর কখনো ওই মেয়েটার কথা মুখ দিয়ে উচ্চারণ করবে না। হ্যাঁ আম্মু, আমি তোমাদের সব কথা শুনবো। তোমরা যা বলবে আমি এখন থেকে তাই শুনবো। ওই মেয়ে কেন, আমি আর কোনো মেয়ের কথা কখনো বলবো না, কারো দিকে ফিরেও তাকাবো না। ঈশান আম্মুকে ছেড়ে দিয়ে রুমে চলে যায়। তারপর দরজাটা লাগিয়ে দিয়ে কান্না করতে করতে সেখানেই বসে পড়ল আর নিজে নিজেই বলতে লাগলো, ভালোবাসাটা কি আমার জন্য ভুল ছিল? একটা জুনিয়র ছেলে কখন একটা সিনিয়র মেয়েকে ভালোবাসতে পারে না? আজকে আমি সেটা বুঝিয়েছি। আগে জানতাম ধনী গরিবের দেওয়ালের কারণেই মানুষদের ভালোবাসাটাকে হারায়। আজ জানতে পারলাম ভালোবাসা শুধু সমান সমান নয়, দুই দিকের মনের মিল থাকলেই হয়, যেটা আমাদের মাঝে কখনো ছিল না আর না কখনো হবে। তুমি আজকে প্রমাণ করে দিয়েছ। আসলে তুমি আমাকে ঘৃণা করো। তুমি ভেবো না
আর কখনো আমি তোমার সামনে ভুলেও আসবো না। তুমি ভালো থেকো। আর ভুলে যাও একটা পিচ্ছির ছেলেটা তোমাকে ভালোবেসেছিল। রাতে আম্মু খাবার জন্য ঈশানকে অনেকবার ডাকাডাকি করে গেল। ঈশানের বাইরেই গেল না, বলল, আম্মু আমার ভালো লাগছে না, প্লিজ আর টাকাটাকি করো না, একা থাকতে দাও। আম্মু জানে ঈশান কতটা কষ্ট পেয়েছে, তাই আর জোরাজুরি করলো না। কারণ ঈশান যে জিনিসটা চায় সেটা যদি না পায় তাহলে সবচেয়ে বেশি কষ্টটা পায় সে। তার উপর যাকে জীবনের সবটা দিয়ে ভালোবেসেছে, নিজের দুনিয়া ভেবেছে, সেই ওকে কষ্টটা দিয়েছে। তাই ওর অনেক বেশি কষ্ট হচ্ছে। প্রথমবার এমনটা হয়েছিল যেদিন ঈশান আব্বুর কাছে একটা বাইক চেয়েছিল। একমাত্র ছেলে, তাই ওর কিছু একটা হয়ে যাবে ভেবেই আব্বু বারণ করে দিয়েছিল। ঈশান 2টা দিন রুম থেকে বের হয়নি সামান্য বাইকের জন্য। আর আজকে দ্বিতীয়বার এমন কষ্ট পাচ্ছে। কিন্তু আজকের পাওয়া কষ্টটা জীবনের সবচেয়ে বড় কষ্ট, যেটা সারা জীবন মনে থাকবে। পরদিন সকাল হতে আম্মু ঈশানকে ডাকতে লাগলো। ও গিয়ে দরজাটা খুলে দিয়ে আবারও বিছানায় এসে শুয়ে পড়ল। আম্মু ঈশানের এরকম কাণ্ড দেখে অবাক হয়ে যাচ্ছে, কারণ ঈশান নিজেকে এতটা স্বাভাবিক রেখেছে যেটা ওর আম্মু কখনো কল্পনাও করতে পারেনি। ওর আম্মু এসে ওর পাশে বসলো। তারপর ওর মাথায় হাত রাখতে ঈশান ঘুম ঘুম চোখে আম্মুর দিকে তাকিয়ে বলে, আম্মু, তুমি কিছু বলবে? আব্বু, কালকে দুপুর থেকে কিছুই খাওনি, রাতেও খেলে না। এখন তো অন্তত ফ্রেশ হয়ে খেয়ে নাও। আম্মু, আমার খুব ঘুম পাচ্ছে, প্লিজ ডিস্টার্ব করো না। আমার যখন খিদে পাবে আমি নিজে গিয়েই খেয়ে নেব। দেখো আব্বু, সামান্য বিষয় নিয়ে রাগ করে না খেয়ে থাকলে শরীর খারাপ করবে। আমি তো বলছি ওর থেকে ভালো মেয়ে তোমার জন্য আমরা এনে দিব। আম্মু কথাতে ঈশান উঠে বসলো। তার ছেলের একটা হাসি দিয়ে বলল, আম্মু প্লিজ এসব কথা বলো না। আমি আর কখনো আমি আর কখনো কোনো মেয়ের কথাই শুনতে চাই না। তোমরা আমার লাইফে থাকলেই হবে। আমার না আছে কোনো ভালোবাসা, না আছে কোনো পছন্দ। তোমরা যখন যেভাবে যাকে বলবে আমি তাকে বিয়ে করে নেব। তারপরও আর কোনো মেয়েদের কথা আমাকে বলো না। আমার আর কারোর উপর বিশ্বাস নেই, তাই এসব কথা শুনতে চাই না। আমি শুধু তোমাদের জন্য নিজেকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। তোমরা যদি বারবার এসব কথা বলে আমাকে সেই কথাগুলো মনে করিয়ে দাও, তাহলে এর থেকে কষ্টের আমার লাইফের জন্য আর কিচ্ছু হবে না। তাই প্লিজ এসব কথা আর বলো না। ঈশান ওয়াশরুমে গিয়ে কিছুক্ষণ চোখে মুখে পানি দিয়ে আসতেই দেখলো ওর আম্মু খাবার নিয়ে বসে আছে। ঈশান এসে বসতেই ওর আম্মু ওকে খাইয়ে দিল। ঈশানও কোনো বারণ করলো না, খেয়ে নিল সে। তারপর ওর আম্মুর কোলে মাথা দিয়ে শুয়ে পড়ল। ওর আম্মুর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো সে। রাতে স্লিপিং পিল খাওয়ার কারণে খুব সহজেই চোখে ঘুম চলে আসলো ওর। ঘুম ভাঙলো একদম বিকালের দিকে। চোখ খুলে দেখলো আকাশ ওকে ডাকছে। ঈশান কোনো রকমে উঠে বসতেই আকাশ বলতে লাগলো, কিরে, কালকে থেকে কল করে যাচ্ছি, একটা বারেও রেসপন্স করিস না। এভাবে নিজেকে উলট পালট করে ফেললে হবে? এখনও লাইফের সবটাই পড়ে আছে, আর তার আগে যদি এভাবে ভেঙে পড়িস তাহলে কিভাবে চলবে বলতো? ঈশান ফোনটা হাতে নিয়ে দেখলো আকাশ অনেকবার কল করেছে। ঈশান চোখ কষলে উঠে যেতে যেতে বলল, একটু বসো, আমি ফ্রেশ হয়ে আসছি। ঈশান ফ্রেশ হয়ে এসে আকাশের সাথে বাসা থেকে বের হলো। আকাশ নানা কথা বলে ওকে হাসানোর চেষ্টা করছে, কিন্তু হাসিটা যেন ভালোবাসা নামক একটা অদ্ভুত অনুভূতির কারণে ব্যর্থতার কাছে হেরে গেছে। তাই ঈশানের মুখের ভাষাটাই যেন বন্ধ হয়ে গেছে। তখন আকাশ রাগী কণ্ঠে বলতে লাগলো, তুই কি ঠিক করেছিস আমার সাথে কোনো কথা বলবি না? তাহলে বের হলি কিসের জন্য? বাসায় বসে থাকলেই পারতি। না রে, বল কি বলছিস? বলছি কি, এসব চিন্তাভাবনা বাদ দিয়ে এখন লাইফটাকে একটু সময় দে, এনজয় করার চেষ্টা কর। যে তোকে ভালোবাসবে ঠিকই তোর লাইফে এসে তোকে নিজের সাথে জড়িয়ে নিবে। তাই শুধু শুধু কষ্ট পাওয়ার কিছুই নেই। আমাকে দেখ না, আমি তো কাউকে ভালোবাসি না। কষ্টটা কি আমার থেকে তুই কম পেয়েছিস? এখন না হয় নিজেকে ঠিক করে নিয়েছিস, তাহলে এসব কথা কেন বলছিস? প্লিজ আমাকে এসব সান্ত্বনা দিস না তো। আমি এমনিতেই সবটা ভুলে যেতে পারবো, দেখিস। আকাশ আর কোনো বিষয়ে আর কথা বলল না। সারাটা বিকাল ঈশান আকাশের সাথে কাটিয়ে বাসায় চলে আসে। ঈশান 7টা দিন আর বাসা থেকে তেমন বেরই হলো না, যেন ভুলেও নীলাশার সামনে না পড়ে। অন্যদিকে নীলাশা ভাবছিল ঈশানের সাথে একটু বেশি বেশি করে ফেলেছে সে। পিচিটার সাথে একটু বেশি বেশি করে ফেললাম না তো? না না, ওর জন্য এটাই ঠিক আছে। ও যেমন, আমি ঠিক তেমনটাই করেছি।
ওকে বারবার বোঝানোর পরেও বুঝতে চায়নি, তাই ওর জন্য সবটাই ঠিক আছে। এখন একদম ঠিক হয়ে গেছে। 7টা দিন যাবত তো আর সামনে আসছে না। কে জানে আবার কয়েকদিন পর থেকে জ্বালাতে শুরু করে দিবে কিনা। সপ্তম দিনের মাথায় আকাশ যখন ঈশানকে নিয়ে যখন বাইরে আসলো, তখন নীলাশা ওদের বাসার ছাদে থেকে খেয়াল করলো ও নিচের দিকে তাকিয়ে হেঁটে যাচ্ছে। আকাশ বিষয়টা দেখে ওকে কিছু একটা বলতে গিয়েও বলল না। ঈশান আর চোখে নীলাশাকে অনেক আগেই খেয়াল করেছে। সেদিন বাসায় এসে ঈশান আব্বু আম্মুকে বলে, আব্বু, আম্মু, আমি চট্টগ্রাম চলে যাব ফুপির কাছে। কেন হঠাৎ এই প্রশ্ন কেন? থাক না এসব কথা, ও যেতে চাইছে না তো থাক। তোমার বোন তো কতদিন যাবৎ ওকে দেখতে চাইছে, কিন্তু ছেলেটাই যাচ্ছে না। সেদিনও চট্টগ্রাম থেকে আসলো, তারপরও দেখা করে আসলো না। যাক না, কয়েকটা দিন থেকে আসুক। আব্বু বিষয়টা বুঝতে পেরে আম্মুর কথায় সায় দিল। আচ্ছা, কবে যাবে ঠিক বললে? আব্বু, ইচ্ছে তো করছে এখনই চলে যায়। তুমি কালকে সব কিছু ঠিক করে দাও, কালকেই বেরোবো। আচ্ছা ঠিক আছে, আমি ড্রাইভারকে বলে দিয়ে রাখবো, ও তোমাকে পৌঁছে দিয়ে আসবে। রাতে খাওয়া দাওয়া শেষ করে ঈশান রুমে গিয়ে ব্যাগ গুছিয়ে নিল। এখন যেন স্লিপিং পিলের নেশায় চোখগুলো আসক্ত হয়ে গেছে, না খেলে ঘুমিয়ে আসতে চায় না। তাই 2টা স্লিপিং পিল খেয়ে চোখ বন্ধ করে রাখলো সে। কিন্তু চোখ বুঝলেও যেন এখন সেদিনের স্মৃতি চোখে ভাসতে থাকে। মনে হয় কথাগুলো চাইলেও কখনো ভুলতে পারবে না। তো পরদিন সকালে 10টার দিকে ঈশান চট্টগ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তারপর সন্ধ্যার মুখে একবারে ফুপির বাসায় পৌঁছে যায়। ফুপি ওকে দেখিয়ে জড়িয়ে ধরে, সারা মুখে চুমু দিতে থাকে তার। ফুপি, এত কান্না করছো কেন? তোমার ছেলে চলে আসছে তো, তাহলে কান্না করতে হবে কেন? তোকে কতবার আসতে বলেছি, কিন্তু আজকে আমার কথা মনে পড়লো। সেদিন নাকি তুই চট্টগ্রামে এসে 7টা দিন থেকে গেলি, তারপরও একটাবার আমার কাছে আসলি না। আসতে তো মন চায়, কিন্তু আসতে পারি না। পড়ালেখার জন্য আশাটা হয়ে ওঠে না। দেখো, এখন তো চলে আসছে। তুমি এখন আর তাড়িয়ে দিলেও আমি যাচ্ছি না। তোমার যত দিন খুশি আমি তত দিনই থেকে যাব। আমি জানি তুই 2-3টা দিনের জন্যই এসেছিস, হয়তো তোর আব্বু আম্মু জোর করে পাঠিয়েছে। না ফুপি, আমি নিজে এসছি। দেখো, পরীক্ষার আগে অনেকগুলো দিন সময় আছে, তাই এত সহজে এখন আর তোমার কাছ থেকে কোথাও যাচ্ছি না। ভালো লাগে না বাসায় থাকতে। তোমার মেয়েটাও বাসায় নেই, তাই আসতে ইচ্ছে করে না। যদি সে থাকতো, তার সাথে না হয় একটু প্রেম করতে পারতাম। হ্যাঁ, তা আসবে কেন? তোমার তো সব সময় দুষ্টুমি বুদ্ধি মাথায় ঘোরাঘুরি করে, তাই না? এখন চলো ভেতরে যাই, নাকি এখানে দাঁড় করিয়ে রাখবে? এভাবে দেখতে দেখতে এগোচ্ছে দিন। অন্যদিকে ঈশানের চলে আসাতে নীলাশা কয়েকটা দিন হয়তো ভালো থাকতে পারলেও 2টা সপ্তাহ না যেতেই ভালো থাকাটা আর স্থায়ী হলো না। কারণ ঈশান আর নীলাশার সামনেই যাচ্ছিল না, যার জন্য ও কিছু একটা খুব বেশি মিস করছিল। আর বুঝতে পারছিল সেদিন ঈশানের সাথে অনেক বড় একটা অন্যায় করেছে। না হয় ছেলেটা ওকে ভালোবেসেছিল, তাই বলে সবার সামনে এভাবে অপমান করাটা ঠিক হয়নি। জুনিয়র বলে ওর সম্মান নেই তেমনটা তো নয়, তাই না? তাছাড়া বুঝিয়ে বললেও তো পারতো, কিন্তু আবার পরক্ষণেই ওর মনে হয়। কাকে কি বোঝাবো? এই কুত্তাটাকে যতবার বুঝিয়েছি ততবার সেই একই কাজ করেছে, যেটা আমার মোটেও পছন্দ নয়। যা হয়েছে একদম ঠিক হয়েছে। তবে একটা বিষয় বুঝতে পারছি না। প্রথমত ভালোই লেগেছিল, কিন্তু এখন কি যেন খুব একটা মিস করছি। ভেতরে কেমন কেমন যেন একটা শূন্যতা কাজ করছে, অস্থির অস্থির লাগছে। কেন এমন হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। বিষয়টা নিয়ে নীলাশা প্রতিনিয়ত ভেবে চলেছে। ওর মাথায় শুধু ঘুরপাক খাচ্ছে ও সেদিন ঈশানের সাথে ওরকম একটা কাজ করে অনেক বড় অন্যায় করেছে, ওকে অনেক বেশি কষ্ট দিয়ে ফেলেছে। সেই জন্য ঈশান আর ওর সামনে আসছে না। তার উপর ঈশানের আব্বুও কেমন মনমরা হয়ে থাকে, ওদের বাসাতেও আসে না। আর সেদিনের পর ওর সাথে কথাও বলে না। তাই নীলাশার মধ্যে কেমন গিল্টি ফিল হচ্ছে। ও ভেবেছে ঈশানের সাথে দেখা হলে সরি বলে দিবে, আবার পরক্ষণে নিজেকে আটকে ফেলে, ভাবে সেদিন যেটা করেছে ঠিক করেছে। কিন্তু কিছুতেই যেন মনকে মানাতে পারছিল না। কোথাও একটা দুর্বলতা থেকেই যাচ্ছিল। বারবার মনে হচ্ছিল কিছু একটা খুব বেশি মিস করছে, কিন্তু সেটা কি সেটা বুঝতে পারছে না। কেটে গেছে এভাবে প্রায় 1 মাস। আর এখন নীলাশা যেন এক প্রকার অস্থির হয়ে পড়েছে। কিছু একটা যেন ওর লাইফ থেকে হারিয়ে গেছে, যেটা ও এখন খুব বেশি মিস করছে। চাইলেও ভুলতে পারছে না।
তাই প্রতিনিয়ত এখন নীলাশার মন খারাপ করেই থাকে। আর এই একটা মাসে নীলাশা একটা জিনিস খেয়াল করেছে, ঈশান এখন আর ওর সামনে আসা তো দূরে থাক, এমনকি ওর বাসার সামনেও ওর জন্য দাঁড়িয়ে থাকে না। বাসার গলিতে বাচ্চাদের সাথে ক্রিকেট খেলে ছলে বলে ওকে এক নজর দেখার জন্য দাঁড়িয়ে থাকে না। এমনকি এখন আর কলেজেও আসে না। বিষয়গুলো খেয়াল করার পর থেকে নীলাশা প্রায় শিওর হয়ে গেছে ঈশান সত্যি ওকে ডিস্টার্ব করা ছেড়ে দিয়েছে। ভালোবাসাটা না এমনই, খুব বেশি অবহেলাটা নিতে পারে না, তাই সহজেই পাল্টে যায়। আপনি ভালোবাসে অপর পারের মানুষটাকে শুধু ভালোবাসাটা দিবেন, বিনিময়ে সেটাই পাবেন। আর যদি খুব বেশি অবহেলা করেন, দেখবেন সময়ের সাথে সাথে মানুষটা এতটা চুপচাপ হয়ে যাবে যে একটা সময় আপনি তার চুপ হয়ে যাওয়ার জন্য অনেক বেশি কষ্ট পাবেন। নীলাশা হয়তো সেটা বুঝতে পারছে না, আর চাইলেও কেন জানি নিজেকে আর স্বাভাবিক করতে পারছে না। অন্যদিকে ঈশানও সবটা ভোলার চেষ্টায় আছে, কিন্তু ভালোবাসাটা ভেতর থেকে আসে, তাই ভোলাটা তো অসম্ভব। আজকে একটা বছর যাবৎ ঈশান নীলাশাকে মন প্রাণ দিয়ে ভালোবেসে এসেছে, সে কিনা ওকে বোঝার চেষ্টাই করলো না, তাই চাইলেও কেন জানি আর স্বাভাবিক রাখতে পারে না। কথাগুলো মনে পড়তে বুকের ভেতরটা কষ্টে ফেটে যায় তার। আর যখন রাত নেমে আসে, দু চোখের পাতাগুলো এক করতে পারে না, স্লিপিং পিলে নেশায় জড়াতেই হয়। এদিকে দিন যত যাচ্ছে নীলাশা কেমন যেন মনের দিক থেকে তত বেশি দুর্বল হয়ে যাচ্ছে। এই বারবার ঈশানের সম্পর্কে জানার চেষ্টা করছে, কিন্তু জানতে পারছে না। আর এখনও বুঝতে পারে সেদিন কত বড় একটা ভুল করেছে ও। ওরকমভাবে সবার সামনে ঈশানকে অপমান করাটা একটুও ঠিক হয়নি। ওর বুঝতে আর বাকি নেই, ও ঈশানের মায়ায় পড়ে গেছে, যার জন্য নীলাশার জীবনটা যেন অচল হয়ে গেছে। তাই কেন জানি ওর থেকে দূরে থাকতে পারছে না, সেজন্য বারবার ঈশানের সাথে কথা বলার চেষ্টা করছে। কিন্তু ওর আগের কন্ট্যাক্ট নাম্বার, ফেসবুক সব জায়গা থেকে নীলাশাকে ব্লক করে রেখেছে। বিষয়টা ভাবতেই নীলাশার খুব খারাপ লাগে, তারপরও জানার চেষ্টা করে। কিন্তু নীলাশা যে কাজ করেছে, এরপর ঈশানের আব্বু আম্মুর কাছে গিয়ে ওর সম্পর্কে জিজ্ঞাসা করাটা ওর ঠিক হবে না, তাই ও ভাবে ওর বন্ধুর কাছ থেকে জিজ্ঞেস করবে। নীলাশা কলেজে এসে বান্ধবীদের সাথে আড্ডার জায়গায় বসে আছে, সবাই কথা বলছে, আর নীলাশার চোখ কলেজ গেটের দিকে আটকে আছে। কখন আকাশ আসবে, ওর সাথে কথা বলবে, আর ঈশানের সম্পর্কে জানতে পারবে। কিছুটা সময় পার হতে আকাশ ক্যাম্পাসে ঢুকলো, সাথে সাথে নীলাশা ওর সামনে গেল আর বলতে লাগলো, আকাশ, ঈশান কোথায়? নীলাশার হঠাৎ প্রশ্নে আকাশ অনেকটা অবাক হয়, তারপরও ভাবে হয়তো আরও কিছু বলার বাকি আছে ঈশানকে, তাই বলল, কেন, সবার সামনে সেদিন অপমান করাটা কি ছোট হয়ে গেছে, নাকি এখনো কিছু বাকি আছে? আকাশ, তুমি এসব কি বলছো? ভুল তো কিছু বলছি না, যেটা করেছেন সেটাই বলছি। নাকি আবারও একবার সবার সামনে এরকম কুকুর বেড়ালের মতো ব্যবহার করাটা বাকি আছে? বিশ্বাস করো, আমি এমন কিছুই চাই না। আমি তো ভুল করে সেদিন। ভুল আপনি করেননি, ভুল করেছে তো আমার সহসরল বন্ধু। একটা পিচি ছেলে হয়ে আপনার মতো একটা সিনিয়র মেয়েকে ভালোবাসার মতো জীবনের সবচেয়ে বড় পাপ কাজটা করেছে। তাই তো সবার সামনে সেদিন এভাবে অপমান করেছিলেন। তাতেও ঠিক ছিল, কিন্তু যেটা করেছেন না, সেটার জন্য আপনাকে সারা জীবন পস্তাতে হবে, বলে রাখলাম। বিশ্বাস করো আমার কথা, আমি যে মানুষটা আপনাকে এত ভালোবাসতো, তার বিশ্বাসটাই আপনি রাখতে পারেননি, আর সেখানে আমি আপনাকে বিশ্বাস করব? আপনি কি ভেবেছেন ঈশানের মতো অতটা নির্লজ্জ আমি যে এত কিছুর পরেও আপনার কথা শুনবো? তাহলে ভুল করছেন। অতটা দয়ার শরীর নিয়ে আমি পৃথিবীতে আসিনি। আকাশ কথাগুলো বলে নীলাশার পাশ কাটিয়ে চলে গেল। নীলাশার মনটা খারাপ হয়ে যায়, বুঝতে পারলো আকাশও ওর ওপর রেগে আছে। তাহলে যার সাথে এরকমটা করেছিল, সেই মানুষটা ওর ওপর কতটা রেগে আছে ভাবলে নীলাশার বুকের ভেতরটা কেমন কেঁপে উঠছে। নীলাশা সেখানেই চুপচাপ কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, তারপর ক্লাস করতে আর ইচ্ছা হলো না। খারাপ লাগাতে শুরু হলো নিজের বিহেভিয়ারের কথাগুলো মনে হতে, তাই বাসার উদ্দেশ্যে চলে গেল আর সারাটা দিন ভেবে চলল। আমি সেদিন ওই কাজটা করে মোটেও ঠিক করিনি। এখন সেটা হাড়ে হাড়ে বুঝতে পারছি আমি। তাহলে কি সত্যি পিচিটাকে ভালোবেসে ফেললাম, যার জন্য ওকে দেখতে না পেয়ে নিজেকে পাগল পাগল মনে হয়, ভেতরটা অস্থিরতায় কাজ করে? ঈশান কি তাহলে এটাই বোঝাতো একটা সময় হলে আমি ওকে ভালোবাসবো, কিন্তু সেটা সময়ের মতো নয়,
কি করবো এখন ওকে? আমি কিভাবে দূরে সরিয়ে দিলাম? কি অন্যায় করেছিল ছেলেটা? আমায় শুধু ভালোবাসতো আর আমি কিনা। নীলাশার চোখের পানি ফেলতে লাগলো। দেখতে দেখতে পুরো 1.5টা মাস পার হয়ে গেল। এর মাঝে নীলাশা ঈশানের কোনো খোঁজ খবর পায়নি। তাই ও এক প্রকার শিওর হয়ে গেছে ঈশানের অনুপস্থিতিতে ও শূন্যতার জন্য নীলাশা ওকে ভালোবেসে ফেলেছে। ভালোবাসাটা কাছে থাকতে মানুষ তার মূল্যটা বুঝতে পারে না, কিন্তু দূরে চলে গেলে যখন তার স্মৃতিগুলো মনে পড়ে আর বুকের ভেতরে যে শূন্য জায়গাটা থাকে সেটা আরো বিশাল হয়ে দাঁড়ায়। অন্যদিকে আব্বু আম্মু ঈশানের এরকম চলে যাওয়াতে অনেক বেশি কষ্ট পেয়েছে, কারণ একমাত্র ছেলে, তাই দূরে থাকতে পারে না। আম্মু রোজই ঈশানকে ফোন করে, অনেক কান্নাকাটি করে, বাসায় আসতে বলে। তাই ঈশানও ভাবে আব্বু আম্মুকে কষ্ট দিয়ে কী লাভ, যেটা হবার সেটা হয়ে গেছে, এখন থেকে ওদের কথা শুনে চলবে। আম্মুর জোড়াজড়িতে ঈশান 1.5 মাস পর বাসায় চলে আসে। বাসায় আসতেই আব্বু আম্মু প্রচণ্ড খুশি হয়। আম্মু তো ঈশানকে জড়িয়ে ধরে কান্নাই করে দেয়। ঈশান আম্মুকে অভয় দিয়ে বলে, দেখো, এখন থেকে এমন কোনো কাজ করব না যার জন্য তোমাদের কষ্ট পেতে হয়। এখন থেকে তোমরা যা বলবে আমি তাই শুনবো। অন্যদিকে নীলাশা জানতে পারে ঈশান বাসায় এসেছে, তাই ওর সাথে দেখা করার জন্য দৌড়ে বাসা অবধি চলে আসে। তারপর যখনই বাসার কলিং বেলটা দিতে যাবে, হঠাৎ করেই ওর করা সেদিনের ব্যবহারগুলোর কথা মনে পড়ে যায় ওর। মনে পড়ে সেদিন বাড়ি বই এসে ঈশানের আব্বুর সামনে দাঁড়িয়ে উঁচু গলায় বলেছিল উনি ছেলেকে শিক্ষা দিতে পারেনি। কথাগুলো মনে পড়লে নীলাশা নিজেকে খুব ছোট মনে হচ্ছিল। তারপর আর কলিং বেলটা বাজানোর মতো সাহস আর আর ওর হয়ে উঠল না। কান্না করতে করতে বাসায় চলে যায়। নিজের বিহেভিয়ারের জন্য নিজেকে খুব ছোট বলে মনে হয় ওর। তো ঈশান কয়েকটা দিন বাসা থেকে বের হলো না। ভাবলো এখান থেকে শুধু কলেজে যাবে, আর কার সাথে তেমন দেখাও করবে না, আর এদিকে ওদিকে খামোখা আড্ডাও দিবে না। নিজেকে একটু স্বাভাবিক রাখার জন্য পরদিন থেকে কলেজে যাওয়া কন্টিনিউ করে। কলেজের সামনে এসে বাইকটা থামাতে সেদিনের কথাগুলো মনে পড়ে যায় ওর। এক বুক দীর্ঘশ্বাস নিয়ে ক্লাসের দিকে পা বাড়ায়। ক্যাম্পাসে আসতে নীলাশার একটা ফ্রেন্ড দেখে ঈশান কলেজে আসছে, তাই বলে, নীলাশা, দেখ তোর পিচ্চিটা কলেজে আসছে। পিচ্চি শব্দটা শুনে নীলাশা তাড়াহুড়ো করে চারপাশটা ভালো করে দেখতে লাগলো। তারপর সামনে দৃষ্টি পড়তেই দেখে ঈশান কিছুটা দূরে মাথা নিচু করে ক্লাসের দিকে যাচ্ছে। নীলাশা আর এক মুহূর্ত দেরি করলো না। এতদিন পর ঈশানকে সামনাসামনি দেখতে পেয়ে ওর ভিতর যেন প্রাণ ফিরে পেল। নীলাশা দৌড়ে গিয়ে ঈশানের সামনে দাঁড়ালো। কারো হঠাৎ এরকম কর্মকাণ্ডে ঈশান হকচকিয়ে যায়। তারপর আগন্তুকের দিকে চোখ রাখতেই সেই মায়া ভরা চোখের সাথে চোখাচোখি হয়ে গেল তার, যার জন্য এত কিছু। ঈশান চোখ জোড়া ফিরিয়ে নিয়ে পাশ কাটিয়ে চলে গেল। নীলাশা ঈশানের সাথে কথা বলতে গেলেও না শুনিয়ে প্রস্থান করলো ও। নীলাশা ভাবলো ঈশান হয়তো একটু রাগ করে আছে, তাই পরবর্তীতে ঠিকই ওর সাথে কথা বলবে। এর মাঝে ক্লাসের বেল পড়তে যে যার মতো ক্লাসে চলে যায়। নীলাশা ভেবেছিল ঈশান তো ক্লাস শেষ হলে বের হবে, তখন ওর সাথে কথা বলবে, কিন্তু ঈশান আর ক্লাস থেকে বেরই হচ্ছিল না। ঈশানের এক একটা কাজে নীলাশা বেশ বুঝতে পারছে ও কতটা পাল্টে গেছে। প্রত্যেকটা ক্লাস শেষ নীলাশা ঈশানের ক্লাসের দিকে তাকিয়ে রইল। একটাবার ও ক্লাস থেকে বেরোবে, কিন্তু সে ঘুরে যেন বালি হয়ে গেল, কারণ ঈশান ভুল করেও বেরোলো না। তাই ভাবলো কলেজ ছুটির পর কথা বলবে। তারপর কলেজ ছুটি হতেই ঈশান ঝড়ের গতিতে কলেজ থেকে বেরিয়ে গেল। নীলাশা বেশ কয়েকবার পিছন থেকে ডাকলো, তবু ঈশান আর দাঁড়ালো না। ঈশান জানে নীলাশা এখন ওর সাথে কথা বলার চেষ্টা করবে, কিন্তু ঈশান আর চায় না নতুন করে আর ওর মায়ায় পড়তে। অনেক কষ্ট হয়েছে এই 1.5 মাস দূরে থাকতে, তারপরও থাকতে হয়েছে, আর নিজেকে খুব করে বুঝিয়েছে বাকি জীবনটা যাকে ছাড়াই থাকতে হবে তার প্রতি মায়াটা না বাড়ানোই শ্রেয়। এমন করে 7টা দিন যাবৎ নীলাশা ঈশানের সাথে কথা বলার চেষ্টা করলো, আর ঈশান ওকে শুধু ইগনোরই করে গেল, যেটা নীলাশা একটু নিতে পারছিল না। প্রত্যেক দিন ঈশান ওকে যতবার ইগনোর করে নীলার ততবারই কান্নাকাটি করে। তাই ওর ফ্রেন্ডরা ওকে বলে নীলাশা ঈশানকে ভালোবেসে ফেলেছে। নীলাশাও সেটা অনেক আগেই বেশ ভালোভাবেই বুঝতে পেরেছে, কারণ কারো ইগনোরটা যদি আপনি নিতে না পারেন, কারো পাল্টে যাওয়াতে আপনি যদি খুব বেশি কষ্ট পান, সেটা তার প্রতি ভালোবাসার জন্য, হোক সেটা বন্ধুত্ব
আর না হয় সেটা ভালোবাসার মানুষটার। অষ্টম দিনের মাথায় ঈশান কলেজে আসলে নীলাশা প্রতিদিনের মতো ঈশানের সামনে এসে দাঁড়ায়। ও পাশ কাটিয়ে চলে যেতে গেলে নীলাশা ঈশানের একটা হাত ধরে ফেলে। নীলাশার এমন দ্বারা কাজে ঈশান যেন আকাশ থেকে পড়ল। তারপর আবার সেদিনের কথাগুলো ভেবে হাতটা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে নীলাশা বলতে লাগে, তুই আমার বারবার ইগনোর কেন করছিস? কথা কেন বলিস না তুই আমার সাথে? নীলাশা ঈশানের মুখোমুখি এসে দাঁড়ালো আর ঈশান মাথা নিচু করে আছে। ওর চোখের দিকে তাকানোর সাহস আর শক্তি কোনোটাই ঈশানের নেই। তাছাড়া ঈশান আর নতুন করে ওর মায়াতে পড়তে চায় না। ঈশান চুপ করে আছে, তাই নীলাশা বলল, কি হলো? কথা কেন বলছিস না? তুই জানিস না আমি কারো ইগনোর নিতে পারি না। আজকে 7টা দিন যাবত তুই আমার সাথে এমনটা করছিস কেন বলতো? কি করেছি আমি যার জন্য তুই আমার সাথে কথাও বলছিস না? না না আপু, আপনি কিছুই করেননি, ভুল আমি করেছি। প্লিজ আপনি এরকমটা করবেন না। আমি তো এখন আপনাকে ডিস্টার্ব করা ছেড়ে দিয়েছে, তাহলে এখন আবার কি এমন অন্যায় আপনার কাছে করলাম যার জন্য আমার সাথে কথা বলতে আসছেন? আর আমি আপনাকে ইগনোর করবো কেন? আমি না আপনার হাজব্যান্ড না বয়ফ্রেন্ড? কেন বলতে চাস না? তুই এমন করে কথা বলছিস কেন? মনে হচ্ছে খুব ভয় পাচ্ছিস আমায়। কেন বলতে চাই না আমার থেকে সেটা খুব ভালোভাবে আপনি জানেন। ভয় এর জন্যই পাচ্ছে, কারণ আমি চাই না আমার জন্য আব্বু আম্মু আর কোনো কষ্ট পাক। আমি ওদের কথা দিয়েছি আপনার সামনে আমি আর আসবো না, কিন্তু বারবার আপনি নিজেই আমার সাথে কথা বলতে আসছেন। কি সমস্যা হয়েছে বলুন তো? নাকি ফিরে এসেছি দেখে খুব বেশি খারাপ লাগছে? তুই এমন করে কেন কথা বলছিস? আমি একবারও বলেছি তুই ফিরে এসেছিস বলে আমার খারাপ লাগছে? ওটা আমি কতটা খুশি হয়েছি সেটা তোকে বোঝাতে পারবো না আমি। নীলাশার কান্না জড়িত কণ্ঠে কথা শুনে ঈশান খানিকটা অবাক হলো। তারপরও পুরনো কথাগুলো ভেবে বলল, তাহলে মনে হয় অপমান করাটা কম হয়ে গেছে, তাই না? দেখেন, আমি আর এসব বিষয় নিয়ে আর সামনে দিকে এগোতে চাই না। আপনাকে হাত জোর করে বলছি, প্লিজ আমাকে অন্তত এই শহরটাতে থাকতে দিন। আমি কথা দিচ্ছি ভুল আপনার সামনে আসবো না। ঈশান কথাগুলো শেষ করে সেখান থেকে দ্রুত পায়ে হেঁটে বেরিয়ে যায়। নীলাশা বুঝতে পারল ঈশান কতটা পাল্টে গেছে, যার জন্য নীলাশা ওর সাথে কথা বলতে আসলে ঈশান এতটা ভয় পায়। আজকে নীলাশার এই মুহূর্তে সেদিনের করা নিজের ব্যবহারগুলোর কথা মনে পড়তেই চিৎকার করে কান্না করতে ইচ্ছে করছে। তারপরও নিজেকে সংযত করে রেখেছে সে। নীলাশা ক্লাসের দিকে চলে গেলে ভাবলো কলেজ ছুটি হলে আবার ঈশানের সাথে কথা বলবে, কারণ নীলাশা এখন কেমন জানি এক প্রকার অস্থির হয়ে পড়েছে ঈশানের সাথে কথা বলতে না পেরে। হয়তো ওর চুপ করে যাওয়াটা মেনে নিতে পারছে না। মানুষটা যখন পাল্টে যায় না, তার আগে তার ভিতরের রুহুটা বারবার বলতে থাকে, খুব বেশি অবহেলা করো না প্রিয়। এখন যে মানুষটা তোমার সাথে কথা বলার জন্য ছটফট করে, একটা সময় যদি সে চুপ হয়ে যায় না, সেটা মেনে নিতে পারবে না। আর ভুলেও যদি তাকে ভালোবেসে ফেলো, এই অবহেলায় সেদিন তার কথাটাই মনে করাবে। তো সেদিন ক্লাস থেকে ঈশান সবার আগেই বের হলো। তারপর যখনই ক্যাম্পাস থেকে বের হতে যাবে, নীলাশা আবার এসে ওর সামনে দাঁড়ালো। ঈশান চলে যেতে নিলে নীলাশা ওকে আটকাতে হাত ধরতে গেলে ঈশান হাতটা সরিয়ে নেয় আর বলে, আপনার এরকম অদ্ভুত ব্যবহারের কারণটা কিন্তু আমি বুঝতে পারছি। আপনি হয়তো চান না আমি এখানে থাকি, তাই না? ঈশান, তুমি এমন করে কেন কথা বলছো? আমি বুঝতে পারছি তুমি আমার উপর রাগ করে আছো। প্লিজ এমনটা বলো না। খুব কষ্ট হয় আমার তোমার ছাড়া থাকতে। বিশ্বাস করো, আমি সেদিন ভুল করে এমন কাজ করেছি। আমি তো আগে রাগের মাথায় এসব বলে ফেলেছিলাম, কিন্তু কে জানতো একটা সময়ের জন্য নিজেকেই কষ্ট পেতে হবে। আর বুঝতে পারবো আমি তোমায়। নীলাশার কথাটা শেষ হওয়ার আগে ঈশান ওকে হাতের ইশারায় থামিয়ে দিয়ে বলতে লাগলো, ব্যাস আর বলবেন না, অন্তত এখন বলবেন না আপনি আমাকে ভালোবেসে ফেলেছেন। সেটা কারো হোক, কিন্তু আপনার মুখে মারাবে না। এই মিথ্যেটা কি না বললেই নয়? কি দরকার এসবের? যে মানুষটা আপনার মায়াটা কাটাতে চাইছে, তাকে কেন আবার এসব কথা বলে মিথ্যা মায়া জড়াতে চাইছেন? বিশ্বাস করো, আমি সত্যি বুঝতে পারছি তুমি আমায় কতটা ভালোবাসতে। আর এখন আমিও তোমায় ভালোবেসে ফেলেছি। একটা বার আমার কথা শোনো, আমি ভুল করেছি তোমার সাথে এমন বিহেভ করে। ঈশান, একটা বার তাকাও আমার চোখের দিকে। এই চোখে ভালোবাসাই আছে তোমার জন্য। না না, আমি কাউকে বিশ্বাস করি না, আর কারো মায়ায় পড়তে চাই না। আপনার চোখের দিকে তাকানোর সাহস আমার নেই। আর আপনি আমাকে ভালোবাসেন, আমি সেটা কখনো বিশ্বাস করব না। সব ভুল আমার, সব দোষ আমার। যেখানে নিজের মনটাই বেহায়া, সেখানে অন্য কারো দোষ দিয়ে কী লাভ? দয়া করুন ম্যাডাম,
অন্যায় করেছি, আপনাকে ভালোবাসার মতো বড় ভুল করে, যার মাসুলটা আমাকে এখন দিতে হচ্ছে। দয়া করে আমাকে এসব মায়াতে জড়াতে আসবেন না। আমি সবটা ভুলে যেতে চাই। নীলাশার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আজকে ও বুঝতে পারছে ঈশান সেদিন কতটা কষ্ট পেয়েছিল, যার জন্য ও এমন পাল্টে যাওয়া। না হলে যে মেয়েটার জন্য ছেলেটা নাকি এত পাগল ছিল, সব সময় তার পিছনে পড়ে থাকতো, এখন সেই ছেলেটাই তার ভালোবাসার মানুষটার সাথে কথা বলতেও সংকোচ বোধ করছে। ঈশানের এমন পাল্টে যাওয়াতে নীলাশার প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে। তাই ও ঈশানের একটা হাত দুই হাতে নিয়ে চুমু দিয়ে বলতে লাগলো, আমি ভুল করেছি, তার জন্য যত পারো শাস্তি দাও আমায়। তারপরে এমন করে বলো না। আমি নিতে পারছি না তোমার অবহেলা, তোমার পাল্টে যাওয়াতে আমি বুঝতে পারছি আমি আমার জীবন থেকে কি হারিয়ে ফেলেছি। এখনো কিচ্ছু শেষ হয়নি। আমি ভুল করেছি, তার জন্য দরকার পড়লে তোমার পা ধরে মাফ চাইবো, তারপর আমায় মাফ করে দাও। প্লিজ এমন করবেন না। আব্বু আম্মু জানতে পারলে ওরা অনেক কষ্ট পাবে। আমি চাই না আমার জন্য কেউ কষ্ট পাক। আপনি যদি না আছেন তাহলে আমি এখান থেকে চলে যাব। আপনার সামনে আর কখনো আসবো না। কি করব বলেন? নির্লজ্জ তো, তাই বারবার না চাইতো আপনার সামনে পড়ে যাই। নিজের কথাটা রাখতে পারি না। বললাম তো আপনি কোনো ভুল করেননি, ভুল আমি করেছি। আপনার মতো একটা সিনিয়র মেয়েকে ভালোবাসার মতো অপরাধ আমার দ্বারা হয়েছে। ঈশান জোর করে হাতটা ছাড়িয়ে নিয়ে তাড়াহুড়ো করে কলেজ থেকে বেরিয়ে যায়। নীলাশা কান্না করতে করতে সেখানেই বসে পড়ল। আজকে নিজের কাজের জন্য নিজেকে অনেক বড় অপরাধী মনে হচ্ছে। নীলাশা শুধু ভাবছে এখন কি করে ঈশানের সাথে কথা বলবে। ও তো প্রচণ্ড পরিমাণে রেগে আছে। তো নীলাশা বাসায় এসে বারবার শুধু ভাবছিল, এখন কি করব? পিচিটা তো প্রচন্ড রেগে আছে আমার উপর, একটুও কথা বলতে চাইছে না। ওর রাগটা ভাঙাবো কি করে? নীলাশা ভাবল ঈশান ওকে ভালোবাসে, তাই যতই রাগ করে থাকুক বেশি দিন ওকে দূরে সরিয়ে রাখতে পারবে না। আগে ঈশান যেমন নীলাশাকে ওকে বারবার ডিস্টার্ব করতো, এখন ঠিক তেমন ভাবে নীলাশাও ঈশানকে এখন নিজের ভালোবাসার কথাগুলো বলে যাচ্ছে। ঈশান প্রথম দিকে অবাক হলেও ভেবেছিল এমনটা হয়তো হবারই ছিল, কারণ আঘাত জিনিসটা দেওয়ালের দুইটা দিক, একদিকে আঘাত করলে আর একটা দিক তো ঠিকই ভেঙে পড়ে। তো প্রতিদিনের জন্য নীলাশা ঈশানের সাথে কথা বলতে আসে। তারপর ঈশানের ইগনোরও প্রচণ্ড পরিমাণে খারাপ লাগছিল, তাই ওকে জড়িয়ে ধরে তখন ঈশান ওকে জোর করে ছাড়িয়ে নিয়ে থাপ্পড় মারতে হাত উঠিয়েও তারপরও নামিয়ে নেয়। তখন নীলাশা কান্না করে দেয় আর বলতে শুরু করে, থামলে কেন? মারো, মেরে ফেলো আমায়, তারপর একটাবারে মাফ করে দাও আমায়। আমি তো ভুল করেছি, তখন বলতাম সম্ভব না তোমার আমার রিলেশন হওয়া, কিন্তু এখন তো আমিও ভালোবেসে ফেলেছি তোমায়। থাকতে পারছি না আমি তোমায় ছাড়া। তোমার এরকম পাল্টে যাওয়া মেনে নিতে পারছি না আমি। একটাবার মাফ করে দাও, তোমার সব অভিমান ভুলিয়ে দেবো আমি আমার ভালোবাসা দিয়ে। তাহলে সেদিন কেন মনে পড়েনি? এখন কেন মনে পড়ছে? বলেছিলাম না খুব বেশি অবহেলা করলে এরকমটাই হবে। এখন আর এসব কথা বলে কোনো লাভ হবে না, অনেক দেরি হয়ে গেছে। প্লিজ দয়া করুন আমার প্রতি, আর করুণা করে আমার প্রতি মায়াটা বাড়াতে আসবেন না। আমি চাই না আপনার মায়ায় পড়তে। একবার যে মায়াটা কাটিয়ে উঠতে পেরেছে, সেই মায়াতে দ্বিতীয়বার পড়লে আর কাটাতে পারবো না। একবার নিঃশেষ হয়ে যাব। তুমি যদি আমায় বারবার ফিরিয়ে দাও তাহলে আমি সত্যি কিছু একটা করে ফেলবো। আমি জানি তুমি এখনো আমাকে কতটা ভালোবাসো, থাকতে পারবে না তুমি আমায় ছাড়া। প্লিজ এইভাবে দূরে সরিয়ে দিও না। সেটা আপনার একান্তই ব্যক্তিগত বিষয়। আপনি কি করবেন না করবেন সেটা আমার দেখার বিষয় না। আমি কাউকে ভালোবাসি না, আর যেটা ছিল সেটা ভুলে গেছে। এখন নতুন করে কিছু ফিরে পেতে চাই না। আমাকে এসবের মধ্যে জড়াবে না দয়া করে। আপনি যদি আমাকে বারবার ডিস্টার্ব করেন না, তাহলে আমাকে এখান থেকে চলে যেতে হবে। সেটা যদি চান তাহলে সরাসরি বলে দিতে পারেন। বাবা, তুমি এমন করে কেন বলছো? আমি একটা বার কি বলেছি আমি তোমায় চাই না, তোমায় দূরে সরিয়ে দিতে চাই? কেন এমন পাগলামো করছো বলো তো? আমি জানি আমি তোমায় কতটা ভালোবাসি, আমি থাকতে পারবো না তোমার থেকে দূরে। তুমিও তো ভালো নেই, তাহলে কেন দূরে সরিয়ে দিতে চাইছো আমায়? আমি আপনাকে দৌড়ে সরিয়ে দিইনি, আপনি নিজ থেকে সরে গেছেন। তাহলে এখন আবার কি এমন হয়েছে সে আমার কাছে ফিরে আসতে চাইছেন? প্লিজ আর অন্তত এই নাটকটা করবেন না, সেটা সহ্য করতে পারবো না। ঈশান নীলাশাকে উপেক্ষা করে চলে যায়। সেদিন নীলাশা কান্না করতে করতে বাসায় যায়। তারপর রুমে গিয়ে সব কিছু ভাঙচুর করতে শুরু করে। ভাঙচুরের শব্দ পেয়ে নীলাশার আম্মু এসে ওকে আটকানোর চেষ্টা করছিল, কিন্তু পারছিল না। তখন নীলাশাকে শান্ত করার জন্য ওর আম্মু ওকে জড়িয়ে ধরে।
তখন নীলাশা ওর আম্মুকে জড়িয়ে ধরে ফুঁপিয়ে কান্না করে ওঠে। আম্মু ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলতে লাগলো, মামুনি, তুমি শান্ত হও। কি হয়েছে আমাকে বলো। দেখো, আমি সব ঠিক করে দেব। আমার মামুনিকে কে কি বলেছে একটাবার বলো। আমি সব শেষ করে ফেলবো, সব ভেঙে ফেলবো। আমি কিচ্ছু চাই না, আমি শুধু ওকে চাই। আম্মু ও আমায় একটুও ভালোবাসে না, আমাকে এখন আর চায় না। ওনাকে এখন আর আমার মায়ায় পড়তে চায় না, তাই আমাকে বারবার ইগনোর করে। ওনাকে আমায় ভুলে গিয়েছে। তুমি বলো, ও মিথ্যে বলছে না? ও তো আমায় ভালোবাসতো, তাই না বলো? তারপরে ও কেন এরকম বলছে? হ্যাঁ, ঠিক আছে, আমি ওকে সব বলে দেব। তার আগে তুমি শান্ত হও। মামুনি, আমি সব বুঝতে পারছি, কিন্তু কে কি বলেছে আর কাকে ভালোবাসো যে তোমাকে এত বেশি ইগনোর করছে? আমাকে বলো, আমি তো কিছুই জানি না। তুমি তো আমাকে কিছুই বলনি। বুঝতে পারছিলাম আমার মামুনিটা আপসেট, আর আজকে সেটাই সত্যি হয়েছে। কিন্তু বলো আমাকে, কিসের জন্য এতটা হয়েছে? একবার বলো, আমি সব ঠিক করে দেব। নীলাশা কান্না করে করে 1 বছর আগে থেকে আজ অবধি ও যে ওদের মাঝে ঘটা সব ঘটনা বলল। সব শোনার পর ওর আম্মু কিছুক্ষণ চুপ করে রইল। আম্মু, আমি আমি ভেবেছিলাম আপু আর তুমি কখনো আমাদের মেনে নিবে না। তার উপর আমি যেদিন থেকে জানতে পেরেছি পিচ্চিটা ভালোবাসে আমায়, সেদিন থেকে কেন জানি ওকে অবহেলা করতে শুরু করেছি। আমি জানি না কেন এমনটা করেছি আমি। তারপর যখন ওকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি, তখন থেকেই ও আর আমার আমার কাছেও আসছিল না। ভালোবাসি বলে আমায় ডিস্টার্বও করছিল না। তখন থেকেই আমি ওকে অনেকটা মিস করতে শুরু করি। প্রথম কয়েকটা দিন সেটা আমি বুঝতে পারিনি, কিন্তু ওর শূন্যতা আমায় হাড়ে হাড়ে বুঝিয়ে দিয়েছে। আর এখন পিচিটাকে এত বেশি করে চাই, কিন্তু ও এখন আমার থেকে দূরে সরে যেতে চায়। আমি বুঝতে পারছি ও আমায় কতটা ভালোবাসতো, যার জন্য আমার দেয়া কষ্টটা নিতে পারেনি ও। ওর পাল্টে যাওয়াতে বুঝতে পেরেছি আমিও ওকে ভালোবাসি। আম্মু, আমি না ওকে ছাড়া থাকতেই পারবো না। আম্মু, আম্মু, ও আমাকে এমন করে ইগনোর কেন করছে যেটা আমি নিতে পারছি না? তুমি তো জানো আমি সব সহ্য করতে পারি, কিন্তু কারো অবহেলা সহ্য করতে পারি না আমি। তুমি তুমি ওকে বলো না আম্মু, আমি এভাবে কষ্ট না দিতে। আমি কারো অবহেলা নিতে পারি না। একটু বলো না ওকে, আমায় যেন আর কষ্ট না দেয়, তাহলে আমি মরে যাব। মামুনি, পাগলামি করো না। দেখো, সব ঠিক হয়ে যাবে। তুমি তো এই বিষয়টা আমাদের আগে বলনি। আর আর তুমি যেটা করেছো সেটাও তো এক প্রকার অন্যায়। ও তোমাকে ভালোবাসতো, তাই বলে তুমি ওকে এইভাবে সবার কাছে ছোট করবে, অবহেলা করছো? তুমি ওকে বুঝিয়ে বলতে পারতে, তাহাতেই তো আর ঈশান তোমাকে ডিস্টার্ব করতো না। আমি তখন বুঝতে পারিনি আম্মু, এখন বুঝতে পারছি। আমি ওকে ভালোবাসি। আমি চাই ও এখন আবার আমার সে আগের মতো ডিস্টার্ব করুক, বারবার ভালোবাসি বলুক। তো এখন তো সেটা হচ্ছে না। তুমি ওকে একটু বলো না আগের মতো হয়ে যেতে। আমি আমি মানতে পারছি না এমনটা। ও কেন পাল্টে গেল বলো? মামুনি, তুমি যেটা করেছো তারপর ঈশানের রাগ করাটাই স্বাভাবিক। আর সেই দিন সবার সামনে ওকে অপমান করেছো, আর সেটাও ঠিক আছে, কিন্তু ওর বাসায় গিয়ে বিষয়টা না বললেও পারতে। আম্মু, আমি কি জানতাম নাকি যে পিচিটা শেষ পর্যন্ত ভালোবেসে ফেলবো আমি? আর এত বেশি ভালোবাসবো, এক মুহূর্ত ওকে ছাড়া থাকতে পারবো না। আম্মু, ও আমার আমার উপর প্রচন্ড রাগ করে আছে, যেটা আমি নিতে পারছি না। আমার কাছে অসহ্য লাগছে, মনে হয় এর থেকে মরে যাই আমি। মামুনি, সব উল্টোপাল্টা কথা বললে হয় না, পাগলামি করো না। তুমি যখন একবার বলেছি ঈশানকে ভালোবাসো, আমরা ওর বাসায় কথা বলবো, কিন্তু তুমি ভুললেও কোনো উল্টোপাল্টা কাজ করো না। আম্মু, আমি না ওকে দূরে দূরে থাকতে পারবো না ওর কাছ থেকে। ও আমায় বারবার দূরে সরিয়ে দিচ্ছে, আমার সাথে একটুও কথা বলতে চায় না। আমি ওকে বোঝানোর সেই সুযোগটাই পাচ্ছি না, দিচ্ছেই না ও আমায় সেই সুযোগ। তুমি ওকে বলো না যেন আমার সাথে আবার আগের মতো কথা বলে। মামুনি, তুমি কান্না করো না, সব ঠিক হয়ে যাবে। এত তাড়াতাড়ি ভেঙে পড়লে চলবে বলো? ঈশান তোমার উপর এখন একটু রাগ করে আছে, তাই কথা বলছে না, কিন্তু তোমাকেই ওর রাগটা ভাঙাতে হবে। আম্মু, আমি ওর ভালোবাসাটা পাওয়ার জন্য সব করতে পারবো। তুমি শুধু বলো আমায় কি করতে হবে। আমি তোমাকে কিছু করতে হবে না, তুমি শুধু আমাকে প্রমিস করো উল্টোপাল্টা কিছু করবে না। জানো তো মামুনি, তুমি ছাড়া আমাদের আর কেউ নেই। আমি বলছি, আমি তোমার আব্বুর সাথে কথা বলবো, আর তারপর তোমাদের বিষয়ে ঈশানের আব্বু আম্মুর সাথে কথা বলবো, কিন্তু আমাকে প্রমিস করো কোনো পাগলামি করবে না তুমি। আম্মু, আমি শুধু ঈশানকে চাই। আমি ওকে ছাড়া একটা দিনও কল্পনা করতে পারছি না। আমার শুধু ওকেই চাই। তুমি যে করেই হোক কিছু একটা করো। আম্মু কিছুক্ষণ নীলাশাকে বোঝালো, তারপর ও একটু শান্ত হলো। অন্যদিকে ঈশান বারবার ভাবছে নীলাশা ওকে যেভাবে ডিস্টার্ব করছে, তাতে আব্বু এসব জানতে পারলে অনেক বড় সমস্যা হয়ে যাবে। তাই ঈশান ঠিক করে নিয়েছে নীলাশা যদি আরেকবার এমনটা করে,
আবারও চট্টগ্রাম চলে যাবে ও। সেদিন নীলাশা ওর আব্বু বাসায় আসলে ওর আম্মুর থেকে সবটা জানতে পারে। তখন নীলাশাও আব্বুকে কান্না করে সবটা বলল। ওর আব্বু অনেক বোঝালো ওরা ঈশানের আব্বু আম্মুর সাথে কথা বলবে, কিন্তু তার আগে নীলাশাকে ওদের বাসায় যেতে বারণ করলো। অন্যদিকে ঈশান আর কয়েকটা দিন কলেজ যায়নি। আব্বু আম্মু ওকে জিজ্ঞেস করলে বলেছিল ভালো লাগছে না তাই, কিন্তু বলল না এখন নীলাশা ওকে ভালোবাসার কথাগুলো বলে বলে ডিস্টার্ব করে। তো নীলাশা ঈশানের সাথে কথা না বলে থাকতে পারছিল না, তাই আব্বু আম্মুর কাছে ঈশানের কথা বললে ওরা বারণ করে ওদের বাসায় যেতে। কিন্তু নীলাশা ঈশানকে একটা নজর দেখার জন্য ওদের কথা না শুনে ওদের বাসায় চলে যায়। তারপর গিয়ে ঈশানের আব্বু আম্মু ডাইনিং রুমে বসে আছে। নীলাশাকে দেখে ওর আম্মু বেশ অবাক হয়। ও এসেই বলতে শুরু করে, আঙ্কেল আন্টি তোমাদের ছেলে কোথায়? কেন মামুনি, ঈশান আবার তোমার সাথে কোনো বাজে বিহেভ করেছে? আমাকে বলো, আমি ওকে বুকে দিব। তারপর ওকে ডিস্টার্ব করো না। এমনিতেই ছেলেটার মন খারাপ করে আছে, 2 দিন যাবৎ বাসা থেকে বের হচ্ছে না। তারপরও তুমি এমন কিছু করো না যার জন্য ছেলেটা আবার কষ্ট পায়। আন্টি তুমি এসব কি বলছো? ঈশান কিছুই করেনি, প্লিজ এমন করে বলো না। মামুনি, আমি বুঝতে পারছি ঈশান হয়তো আবার তোমার সাথে কোনো মিসবিহেভ করেছে, যার জন্য তুমি বাসায় আসলে। আন্টি আমার কথা শোনো, তোমার ছেলে এমন কোনো অন্যায় করেনি। আমি কি তোমাদের বাসায় আসতে পারি না বলো? হ্যাঁ, আসতে পারো, কিন্তু ঈশান তোমার সাথে রুড বিহেভ করেছে বলেই হয়তো ওকে খুঁজছো। আমাকে বলো কি হয়েছে, তারপর ওকে ডিস্টার্ব করো না প্লিজ। আন্টি তোমরা আমার কথাটা কেন বুঝতে চাইছো না? আমি বলছি তো ঈশান কোনো ভুল করেনি, সেদিন উল্টো ভুল করেছি আমি নিজে। বুঝতে পারিনি তোমার ছেলেটাকে আমি এত ভালোবেসে ফেলবো। ও আমায় এত ভালোবাসে সেটা একবারও বোঝার চেষ্টা করিনি আমি। সবসময় শুধু অপমান আর অবহেলা করে গেছি আমি। তোমরা কেন আমায় বুঝতে চাইছো না? আমি কি চাই, এখন কি পেলে খুশি হব, তোমরা একটু বোঝার চেষ্টা করো প্লিজ। মামুনি, কি হয়েছে তোমার বলো তো? তুমি এমন করে কথা বলছো কেন, আর কান্না করছো কেন তুমি? আমি অত কিছু জানি না, আমি তোমার ছেলেকে ভালোবাসি আর ওকেই চাই। এখন তোমরা কি করবে তোমরাই জানো। আব্বুর সাথে তোমরা কথা বলে নিও। আমি শুধু তোমার ছেলেকে চাই আর কাউকেই না। এর থেকে বেশি কিছু জিজ্ঞেস করো না, আমি বলতে পারবো না। তোমার ছেলে আমার উপর অনেক রাগ করে আছে, একটুও কথা বলে না আমার সাথে। আজকে 2টা দিন যাবত আমি ওকে দেখি না। আমার আমার ভেতর কি চলছে সেটা শুধু আমিই জানি। প্লিজ তোমরা আমায় বলো ঈশান কোথায়? হয়তো ছাদে আছে। নীলাশা দৌড়ে ছাদের দিকে চলে গেল। ওর আব্বু আম্মু দুজন দুজনের দিকে তাকাচ্ছে। অন্যদিকে ঈশান ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে, আর এর মাঝে নীলাশা ছাদে চলে আসে। খেয়াল করে ঈশান হাতের উল্টো পিঠ দিয়ে বারবার চোখ মুছছে। এমন কিছু দেখে নীলাশা বুঝতে পারল ও ভেতরে ভেতরে কতটা কষ্ট পাচ্ছে। নীলাশা দৌড়ে গিয়ে ঈশানকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরল। কারো হঠাৎ এরকম কর্মকাণ্ডে ঈশান একটু ভয় পেয়ে গেল। তারপর নীলাশাকে ছাড়িয়ে নিতে নিতে বলল, কি আপনি হঠাৎ এমন করছেন কেন? ঈশান নীলাশাকে ছাড়িয়ে নিয়ে ওর দিকে ফিরল। নীলাশা কান্না করে পুরো চেহারাটার একদম 12টা বাজিয়ে ফেলেছে, এখনো কেমন ফুপিয়ে উঠছে। ঈশান মায়া ভরা দৃষ্টিতে নীলাশার দিকে তাকিয়ে রইল। ও নিজের আবেগটাকে কন্ট্রোল করতে পারে না। না পেরে আবারও ঈশান খুব শক্ত করে আঁকড়ে ধরল। ঈশানের ভেতরে এক নিমেষের জন্য একটা অনুভূতির ঝড় বয়ে গেল। ও চুপচাপ সেখানে দাঁড়িয়ে আছে। নীলাশা ঈশানের বুকে মুখ গুজে দিয়ে ফুপিয়ে কান্না করে উঠল। ঈশান কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছে না। এবার নীলাশা নিজে থেকেই বলতে লাগলো, বাবা আমি বড় ভুল করেছি, অনেক অন্যায় করে ফেলেছি। আমি আর কখনোই এমন ভুল করব না। দেখো আমি স্বীকার করছি অন্যায় করেছি আমি, আর এজন্য তুমি যত পারো শাস্তি দাও আমায়। তারপরেও আমায় ছেড়ে দূরে যেও না। তুমি তো জানো আমি কতটা রাগী একটা মেয়ে। আমার অহংকারটা একটু বেশি, যার জন্য আমি বুঝতে পারিনি যে পিচিটা আমায় এত ভালোবাসে। তাকে একটা সময় ভালোবেসে ফেলবো আমি, একটা মুহূর্ত তাকে ছাড়া থাকতে পারবো না আমি। ঈশান পাথরের মতো চুপচাপ নীলাশার কথাগুলো শুনে যাচ্ছে। একটা সময় নীলাশা আরো জোরে জোরে কান্না করতে লাগলো। ও বুঝতে পারছে এত সহজে ঈশানের রাগটা ভাঙবে না, তাই আবারও বলতে লাগলো, বেবি তুমি কথা বলছো না কেন? প্লিজ একটু কথা বলো আমার সাথে। আমি তো বলছি আমার ভুল হয়ে গেছে, আর কখনোই এমন করবো না। এবার থেকে তুমি যা বলবে তাই শুনবো। নীলাশা ভুলের কথাটা মুখে আনতে ঈশানের মনে পড়ে গেল নীলাশা সেদিন কি করেছিল। বলেছিল ও নাকি নির্লজ্জ, বেহায়া,
কুকুরের মতো বারবার নীলাশার সামনে যায়। তাই ঈশান জোর করে নীলাশাকে ছাড়িয়ে নিল। তারপর ওর থেকে কিছুটা দূরে গিয়ে বলতে লাগলো, আপনি আবার আমার সামনে এসছেন। আপনাকে না আমি বারণ করেছিলাম আমাকে ডিস্টার্ব করবেন না। আপনি কি চান বলেন তো? তুমি বুঝতে পারছো না আমি তোমায় চাই। প্লিজ দূরে সরিয়ে দিও না আমায়। আমি বুঝতে পারছি তুমি আমার উপর রাগ করে আছো। প্লিজ আমায় একটা বার তোমার সাথে জড়িয়ে নাও। তুমি জানো এই 2টা দিন আমি তোমায় না দেখে থাকতে পারছিলাম না। কেন এমন করছো? এমন করে কষ্ট কেন দিচ্ছ আমায়? প্লিজ মাফ করে দাও। হ্যাঁ, আমি পাগলামি করেছি, সেটা আগে। আর এখন বুঝতে পারছি আপনি অহংকার থেকে ভাবছেন আমাকে ভালোবাসেন, কিন্তু একটা সময় পর আপনার মনে হবে আপনি আজকে যে কাজটা করেছেন সেটা পাগলামি। তখন আবার দূরে সরে যেতে চাইবেন। আমি তো বলছি আমি আর আপনার মায়া জড়াতে চাই না। একবারই মায়াটা কাটাতে অনেক কষ্ট হয়েছে। ভুল করেছে আপনাকে ভালোবাসার মতো একটা জঘন্য কাজ করে। আমি তো আপনার সামনে না চাই, আমি তো আপনার সামনে যাই না। তারপর আপনি বারবার কেন আমার সামনে আসছেন? ভালোবাসি কথা বলতে তুমি কেন বুঝতে চাইছো না? আমি তোমায় ছাড়া থাকতে পারছি না। মরে যাব, আমি সত্যি মরে যাব। একটাবার আমাকে একটু জড়িয়ে নাও বুকে প্লিজ। বলেছি না আমাকে ডিস্টার্ব করবেন না। আমি তো আপনাকে বলে দিয়েছি আপনাকে আমি আর চাই না। ও, তার মানে আমার কিছু হয়ে গেলে তোমার তাতে কিছুই যায় আসে না, তাই তো? না, যায় আসে না। কারণ আগে ভালোবাসাটাকে ছিল, সেটা এখন ধুয়ে পরিষ্কার হয়ে আছে। আপনাকে আর কতবার বলে বিশ্বাস করবেন আপনাকে আমি আর ভালোবাসি না, আর ফিরে পেতেও চাই না? আমি বুঝতে পারছি তুমি আমার উপর রাগ করে এমন বলছো। আচ্ছা ঠিক আছে, আজকে আমি প্রমাণ করে দেব তোমাকে কতটা ভালোবাসি আমি। আমি আবেগ আর অহংকার থেকে এরকমটা বলছি না, সেটা তোমায় বুঝিয়ে দিয়ে যাব আমি। ঈশান, আমি তোমাকে কয়েক সেকেন্ড সময় দিচ্ছি ভাবার জন্য। তারপর হয় আমার সাথে তুমি চাইলে কথা বলবে, আর না চাইলে বলবে না। বললাম তো আপনার যা খুশি তাই করেন, তারপর এখান থেকে চলে যান। নীলাশার বুকের ভেতর মোচড় দিয়ে উঠছে। ও মানতে পারছে না ঈশান এতটা পাল্টে গেছে। বুঝতে পারছে ঈশান ওর কথা বিশ্বাস করবে না। ও ছাদের রেলিং এর কাছে চলে আসে। এর মাঝে ঈশান আর নীলাশার আব্বু আম্মু ছাদে চলে আসে। নীলাশাকে এমন কিছু করতে দেখে নীলাশার আম্মু চিৎকার দিয়ে ওঠে, মামনি প্লিজ এমন কাজ করো না, আমি বলছি ঈশানকে বোঝাবো, তুমি নিজের কোনো ক্ষতি করো না। নীলাশার আম্মুর কথাতে ঈশান তৎক্ষণাৎ ওর দিকে তাকায়। তারপর দৌড়ে গিয়ে ওকে পিছন থেকে জড়িয়ে ধরলো। নীলাশা নিজেকে ছাড়ানোর চেষ্টা করে বলতে লাগলো, ছেড়ে দাও আমায়, একদম ছবি না। তুমি না আমায় ছেড়ে ভালো থাকতে পারবে? আমি মরে গেলে তোমার কিচ্ছু যায় আসে না, তাহলে কেন আটকাচ্ছ? ছেড়ে দাও আমায়। আমি চাই না বাঁচতে। আমাকে ভালোবাসো, যেখানে নিজে বলতে সেখানে একটা বার আমায় মাফ করতে পারছো না। ছেড়ে দাও আমায়। আমি আর এই জীবন রাখবো না। যেখানে তুমি আর আমায় ভালোই বাসো না, সেখানে আমি বাঁচতে চাই না। পাগল হয়ে গেছেন আপনি? কেন এরকম করছেন? আমি তো আপনাকে ভালোবাসি না, তারপরে এরকমটা কেন করছেন? নিজেকে শেষ করে দিতে চাইছি। তোমাকে ভালোবাসতে পারিনি, তাই এমন ভাবে তোমার কাছে থেকে দূরে সরে যেতে চাইছি। ছেড়ে দাও আমায়, আমি বাঁচতে চাই না। নীলাশা বারবার ঈশানের থেকে ছোটার চেষ্টা করছে। তাই ঈশান আর উপায় না পেয়ে ওকে শান্ত করার জন্য সহজ করে একটা থাপ্পড় মেরে দিল। তারপর দুই বাহুতে ধরে রাগী কণ্ঠে বলতে লাগলো, আপনি কেন বুঝতে চাইছেন না? আমি আপনাকে না ভালোবাসলে তাতে কিচ্ছু যায় আসে না। আপনি তো আব্বু আমার একমাত্র মেয়ে, আপনার কিছু হলে ওদের কি হবে? ও, তার মানে তুমি আমাকে একটুও ভালোবাসো না, তাই তো? এত বেশি ঘৃণা করো আমায়? নীলাশার কথায় ঈশান মাথা নিচু করে নিল ও ঈশানকে আবারও শক্ত করে জড়িয়ে ধরল। এবার আব্বু আম্মু এসে ওদের সামনে দাঁড়ালো আর ঈশানের আব্বু বলল, দেখো আব্বু, যা হবার হয়ে গেছে। আমরা আর তোমাদের সম্পর্ক কোনো বাধা হব না। আমরা তোমাদের সম্পর্কে অনেক হ্যাপি। কিন্তু আব্বু তুমি তো সেদিন সেদিন আমি এসব কথা বলেছিলাম কারণ নীলাশা তখন তোমাকে ভালোবাসতো না। তার জন্য তুমি কিছুদিন কষ্ট পেয়েছো। এখন নীলাশাও তোমাকে ভালোবাসে, আরও বুঝতে পেরেছি তুমি ওর লাইফের কি ছিলে। এখন সবটাই মেনে নাও আর ওকে ভালোবাসার চেষ্টা করো। ঈশান চুপ করে আছে। এবার নীলাশার আব্বু এসে ওর কাঁধের ওপর হাত রাখলো। তখন ঈশান ওনার দিকে তাকাতেই উনি একটা মুচকি হাসি দিয়ে বলল, ঈশান, আমি ভেবেছিলাম তোমার আব্বু আম্মুর সাথে কথা বলবো, কিন্তু মেয়েটা তোমাকে ভালোবাসে তাই ছুটে এসেছে তোমার কাছে। তাহলে বুঝতে পারছো আমার পাগলি মেয়েটা তোমাকে কত ভালোবাসে। দয়া করে ওকে আর কষ্ট দিস না আব্বু। নীলাশা বুঝতে পারল সবাই রাজি ওদের সম্পর্কে, কিন্তু ঈশান এখনো রাগ করে আছে। তাই ও ঈশানের মুখের দুই পাশে হাত দিয়ে বলল, বাবু দেখো, সবাই আমাদের সম্পর্কে রাজি তো? হ্যাঁ হ্যাঁ বলে দিয়েছে।
শুধু চাইলে আমাকে আজকে বিয়ে করে নিতে পারবে তুমি। বলো কলিজা, তুমি আর আমার উপর রাগ করে থাকবে না? দেখো আমি এখন থেকে অনেক ভালো মেয়ে হয়ে যাবো, আর একটুও রাগারাগি করবো না। আমার শুধু তোমার ভালোবাসাটাই চাই। তারপরেও তুমি আমার উপর আর রাগ করে থেকো না। আমি বলছি, আর এরকম পাগলামো কখনোই করবো না, প্লিজ একটু কথা শোনো। এবার আম্মু ঈশানকে বোঝাতে লাগলো আর নীলাশাকে মেনে নিতে বলল। নীলাশা ফুপিয়ে ফুপিয়ে উঠছে, তাই ঈশান ভাবলো আর চুপ করে থাকাটা ঠিক হবে না। ও আব্বু আম্মুকে ঈশানের চলে যেতে বলল। সবাই চলে গেল। ঈশান নীলাশাকে ছাড়িয়ে নিয়ে ওর মুখের দুই পাশে হাত দিয়ে ওর চোখের পানিগুলো মুছে দিয়ে বলল, আপনি আমাকে ভালোবাসেন? তুমি আগে বলো, তুমি আমায় ভালোবাসবে আর কষ্ট দিবে না? আরে বাবা, আপনি তো আমাকে ভালোবাসেন। খালি আমি ভালোবাসি না, তুমি আমায় অনেক ভালোবাসো। এখন সেটা বলতে হবে, প্লিজ বলো না। আমি আর কাউকে এই কথাটা বলবো না ভেবেছে। বলছি নেন। ঈশানের এমন দ্বারা কথায় নীলাশা আবারও ভ্যাঁ ভ্যাঁ করে কান্না করে দিল আর বাচ্চাদের মতো মুখ গিয়ে বলতে লাগলো, তুমি এখনো আমার উপর রাগ করে থাকবে? আমি অনেক অন্যায় করে ফেলেছি, তাই না? ঈশান আর চুপ করে থাকতে পারল না। নীলাশাকে বুকের সাথে খুব শক্ত করে জড়িয়ে নিয়ে বলতে লাগলো, তাহলে বুঝতে পারছেন তো আমি কয়েকটা দিন কতটা কষ্ট পেয়েছি। একটা বছর হয়ে গেছে আপনি আমাকে ইগনোর করেছেন। তারপর এখন বলছেন আপনি আমাকে ভালোবাসেন। তাহলে কি করে বিশ্বাস করবো এত কিছুর পর? তার জন্য সরি বলছি। সরি বেবি, আর কখনোই এমনটা হবে না। দেখো, আমরা খুব শীঘ্রই বিয়েটা করে নিব। আচ্ছা ঠিক আছে, এখন কান্না থামান। তুমি এখন আমায় আপনি করে বলছো কেন? আগে না তুমি আমায় তুমি করে বলতে, তাহলে এখন তুমি করে কেন বলো না? বলতে হবে এখন, না বললে হয় না। না হয় না, তুমি আমায় তুমি করে বলবে, আর এক্ষুনি আমায় অনেক আদর দিতে হবে। কিন্তু আপনি তো চান না আমি আপনার কাছে আসি, আপনাকে আদর করি, আপনাকে স্পর্শ করি। একটা সময় তো নাক ছিটকে দূরে সরে যেতেন আমার থেকে। বললাম তো তখন ভুল করে এমনটা করেছিলাম, জানতাম না কি যে আমি তোমায় ভালোবাসবো। বললাম তো একটা বার বিয়ে হতে দেন, দেখাবো আমি পিচ্ছি কিনা। আমিও দেখতে চাই তুমি কতটা আদর পারো। ওকে, দেখাবো। ঈশান কথাটা বলে আবারও নীলাশার চোখের পানিগুলো মুছে দিল। নীলাশা কান্না করে হেঁচকি তুলে ফেলেছে, তাই বারবার বাচ্চাদের মতো ফুপিয়ে উঠছে ও। ঈশান বুঝতে পারলে এত সহজে ওর কান্না থামানো যাবে না, তাই ওর মুখের দুই পাশে হাত দিয়ে তারপর ওর চোখের পানিগুলো ঠোঁট দিয়ে শুষে নিয়ে তারপর চোখের পাতায় দুইটা কিস করলো। নীলার চোখ বন্ধ করে নিল তখন। ওর ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। নীলাশা গোলাপের পাপড়ির মতো ঠোঁট ছোড়া অনবরত কাঁপছে, যার জন্য ঈশান আর নিজেকে আটকে রাখতে পারল না। ও নীলাশার কোমর জড়িয়ে ধরে ঠোঁটে কিস করতে লাগলো। নীলাশার চোখ বড় বড় করে ঈশানের দিকে তাকালো, তারপর দুই হাতে ওর চুলগুলো আঁকড়ে ধরলো। তো 7 দিন পরের ঘটনা। এই মুহূর্তে ঈশান এখন বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছে। খুব ভয় লাগছে ওর ভিতরে যেতে, কারণ নীলাশাকে বাসা থেকে ওদের বাসা অবধি কোলে করে আনতে হয়েছে। তখন ঈশান ওকে ভুলে মুখ ফসকে ময়দার বস্তা বলে দিয়েছিল। এটা শুনেই নীলাশা প্রচণ্ড পরিমাণে রেগে গিয়েছিল আর বলেছিল রুমে আসলে ওর খবর আছে। তাই ঈশান এখন খুব ভয় পাচ্ছে রুমে যেতে। এর মাঝেই আকাশ এসে দেখে ঈশান রুমের সামনে দাঁড়িয়ে আছে। ও একটা ডেভিল মার্কা হাসি দিয়ে বলল, এই হারামজাদা, এভাবে হাসছিস কেন রে? একবার ভিতরে তো যাও, তারপর বুঝতে পারবা কেন হাসি। আজকে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে তোর বাসার ঘরে। কেন রে, তোর মুখে ভালো কিছু আসে না? এমনিতেই ভয়ে হাত পাগুলো ঠান্ডা হয়ে আসছে, তারপর তুই আরো ভয়টাকে বাড়িয়ে দিচ্ছিস। এমন কথা আর বলিস না ভাই, আমাকে একটু সাহস দে না দোস্ত। ঈশানের কথায় আকাশ ওর কাঁধের ওপর হাত রাখলো আর বলল, শোন, তুই না আমার বন্ধু, তাহলে ভয় পাচ্ছিস কেন? আর যদি বেশি ভয় পাস তাহলে বল, তোর জায়গায় আমি ভেতরে যাচ্ছি। ওরে হারামি, তোকে আমি সাহস দিতে বলছি, আর তুই আমার সাথে কমেডি করছিস। কি করবে বল, তোর একটা শালিও নাই, তার সাথে টাঙ্কি মারবো। তাতে কি, নীলাশের বান্ধবীরা তো আছে, ওদের সাথে টাঁকি মারতে পারবি তো? সেটা অবশ্য খারাপ বলিসনি, কিন্তু ওরা যে রাগী। আরে হারামজাদা, আমি আছি কি করতে, তুই ভয় পাচ্ছিস কেন? দেখ, আমি সবটা ম্যানেজ করে নেব। আচ্ছা শোন, পাগলিতে যেভাবে খেপে আছে, রুমে গেলে না জানি কি করে বসে। দেখিস আবার এমন জায়গায় যেন না মারে যার জন্য দেখা গেল কখনো বাবা ডাক শুনতে পারলি না। হারামি, তুই ভালো হবি না তাই না? তোরা তো আমাকে ভালো হতে দিবি না। আমি এত চেষ্টা করি তোদের বোঝাতে একটা বিয়ে করলেই ভালো হয়ে যাব, কিন্তু তোরা রেগে গিয়েও আমার পাশে বলিস না, তাহলে ভালো হবো কিভাবে? ওরে শয়তান, তোর মধ্যে এমন কিছু চলছে?
আচ্ছা শোন, এরপর আমি তোর বাসায় বলে খুব শীঘ্রই তোর একটা ব্যবস্থা করে দিব। আই লাভ ইউ রে দোস্ত, তোকে আমি এজন্যই এত ভালোবাসি। আমি জানতাম তুই আমার মনের কথাটা ঠিক বুঝতে পারবি। এখন যা ভিতরে গিয়ে যুদ্ধে নেমে পড়। এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে বীর পুরুষের জায়গায় সবাই তোকে কাপুরুষ বলবে। আকাশ চলে গেল। ঈশান এক বুক সাহস নিয়ে দরজা ঠেলে ভিতরে ঢুকলো। তখন নীলাশা উঠে এসে ওর সামনে দাঁড়ালো। ঈশান ভাবলো নীলাশা এখনই বুঝি ওকে পায়ে হাত দিয়ে সালাম করবে, তাই ঈশান রেডি হচ্ছিল ওকে উঠিয়ে নিতে। কিন্তু ও মা, নীলাশা হঠাৎ করেই ওর পাঞ্জাবির কলার আঁকড়ে ধরলো। সাথে সাথে ঈশান বেশ খানিকটা ভয় পেয়ে গেল আর বলতে লাগলো, এ কি ব্যবহার? স্বামীর সাথে এই ব্যবহার মেনে নেওয়া যায় না। কুত্তা হারামি, আজকে তোর ক্লাস নিচ্ছি আমি, দাঁড়া। আমাকে ময়দার বস্তা বলিস? ঈশান বুঝতে পারলো শুকনো কথায় কাজ হবে না, তাই এখন তেল মারতে হবে। তাই নীলাশাকে শান্ত করতে ওর কোমর জড়িয়ে ধরে আদুরে গলায় বলতে লাগলো, জানো, ও বউ, এত রাগ করে কেন পাগলি? কি বলি তুই? আমি পাগলি? তোর বউ পাগলি। আরে বাবা, ওই হলো, তুমি তো আমার বউ। জানটা এত রেগে আছো কেন বউ? তা তুই সবার সামনে তখন আমায় আটার বস্তা কেন বলি? হ্যাঁ, আরে বাবা, আমি তো মজা করছিলাম। তোর মচার গোষ্ঠী কিলাই হারামি। আচ্ছা ঠিক আছে, তুমি যা ইচ্ছে কিলাও, আর আমি তোমাকে আদর করি। একদম না, আজকে তুই আমায় স্পর্শ করতে পারবি না। বউ, ও বউ, এমন শাস্তি দিও না জান। আজকে অন্তত আদর করতে দাও, নাহলে সবাই আমাকে কাপুরুষ বলবে। তুই তো কাপুরুষই, না হলে এতক্ষণ পর রুমে আসতি না, আরো আগেই আসতি। আর এতক্ষণে দেখেছো কাণ্ড, আমি বুঝতেই পারি নাই তুমি আমার উপর রাগ করছো নাকি সুযোগ দিচ্ছ। তা বুঝবা কি করে? তুমি তো একটা গাধা। আমাকে ইনসাল্ট করা? দাঁড়াও, দেখাচ্ছি মজা। ঈশান আর নীলাশাকে কিছু বলার সুযোগই দিল না, তার আগে ওর ঠোঁট বন্ধ করে দিল। আর তারপর, এই যে আপনাদের এত শোনার ইচ্ছা কেন? হ্যাঁ, যান ভাগেন। তো দেখা হচ্ছে অন্য কোনো দিন, অন্য কোনো গল্পে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।